শুরুতেই আমরা এক বয়স্ক দম্পতি দেখতে পাই, যার মধ্যে লোকটার নাম হচ্ছে জিয়াং আর মহিলাটার নাম হচ্ছে জিয়া। আর আজকে ওদের দুজনের ম্যারিজ অ্যানিভার্সারি, কিন্তু ওদের ভয় এখানে যেন জিয়াং এর প্রথম পক্ষের মেয়ে চলে না আসে। আর ঠিক সেই সময় এই অ্যানিভার্সারি পার্টিতে আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম মানিং, সে চলে আসে। মানিং বলে তার বাবা জিয়াং এতটাই খারাপ লোক যে সম্পত্তির লোভে সে জিয়া নামের ওই মহিলাটিকে বিয়ে করে। আর সেই মনের দুঃখে মানিংয়ের নিজের মা খুব কষ্টে মারা যায়। আর তারপর থেকেই মানিং নিজের বাবা আর সৎ মাকে তো একদমই সহ্য করতে পারে না, আর মনে মনে সব সময় প্রতিশোধ নিতে চায়। মানিং তখন ওর বাবা আর সৎ মার সামনে এসে দাঁড়ালে মানিংকে দেখে ওরা মোটেই খুশি হয় না। মানিং তখন বড় একটা সেল ফাটায় এটা দেখানোর জন্য যে ওর মা বাবার ওয়েডিং অ্যানিভার্সারিতে অনেক হ্যাপি। কিন্তু এটা দেখে ওর মা বাবা দুজনে খুব রেগে যায়, আর জিয়া আসে মানিংকে খুব জোরে মারতে, কিন্তু তার পরিবর্তে মানিং জিয়াকে খুব মারে। জিয়ার মুখে ওয়াইন ছুটতেই যাবে, কিন্তু ঠিক সেই সময় চলে আসে আমাদের গল্পের মেন লিড, যার নাম চিন্ম। আর এই চিন্ম হচ্ছে মানিংয়ের সৎ মায়ের আপন ভাই, মানে সম্পর্কে মানিংয়ের মামা হয়। চিন্ম তখন মানিংকে নিয়ে ঘরের ভেতর চলে আসে আর খুব বকাবকি করতে থাকে পার্টির ভেতর এমন অসভ্যতামি করার জন্য। কিন্তু মানিং সে তো তার মা বাবা কাউকেই সহ্য করতে পারে না, আর তাই জন্য এই চিন্ম, যার বোনকেই তার বাবা নতুন করে বিয়ে করেছে, সেই জন্য এই চিন্মকেও সহ্য করতে পারে না। মানিং বলে আমার মায়ের মৃত্যুর জন্য তোমরা তিনজনেই দায়ী। চিন্ম বলে তুমি বড্ড বেশি বার বেড়েছো, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি তোমার জন্য প্লেনের টিকিট বুক করেছি, তুমি এখান থেকে বিদেশে চলে যাবে, আর ওখান থেকে জীবনেও এখানে এসে তোমার মুখ কাউকে দেখাবে না। যেটা শুনে খুব রেগে যায় মানিং। মানিং তখন দেখায় যে কোম্পানিটা মানিংয়ের নিজের নানা তৈরি করেছিল একটু একটু করে, এই কোম্পানিটাকে পাওয়ার জন্যই মানিংয়ের মাকে বিয়ে করেছিল ওর বাবা, কিন্তু তবুও ওর মাকে কি বাজেভাবেই না ঠকিয়েছিল। মানিং বলে তুমিও সাক্ষী ছিলে আমার মাকে কিভাবে মেরে ফেলা হয়েছে, তখন তো তুমি কিছু বলনি, আর এখন এসেছো তুমি আমাকে ম্যানার্স শেখাতে। চিন্ম বলে তোমার অনেক বেশি সাহস হয়ে গেছে, এভাবে চলতে থাকলে তোমাকে আর রাখা যাবে না। পরের দিন সকাল হয়ে গেলে মানিং চলে আসে ওর মায়ের কবরস্থানে, আর সেখানে এসে খুব কান্না করতে থাকে, কারণ মানিং ওর মাকে ভীষণ ভালোবাসতো। আর আজকে ওর মায়ের মৃত্যুবার্ষিকী। মানিং ওর মাকে কথা দেয় যে তোমার সাথে হওয়া অন্যায়ের আমি প্রতিশোধ নেবই মা। তখনই কবরের ফাঁক থেকে ও একটা ঘড়ি খুঁজে পায়, আর ঘড়িটা কোথা থেকে এসেছে সেটা মানিং বুঝতে পারে না। হঠাৎ করে দূরে তাকিয়ে মানিং তখন চিন্মকে দেখতে পায়, আর চিন্মকে এখানে দেখে মানিং খুব অবাক হয়ে যায়। মানিং দূর থেকে জিজ্ঞাসা করে চিন্ম তুমি এখানে কি করছো। চিন্ম গাড়িতে উঠতেই যাবে, কিন্তু দেখা যায় গাড়ির ভেতরে কেউ একজন বসেছিল আর গাড়িটা স্টার্ট করে আর মানিং এর দিকেই এগিয়ে যায়, আর সোজা গিয়ে মানিংকে ভীষণ জোরে ধাক্কা মারে। মানিং এর হাতে সেই ঘড়িটা তখনও ছিল। মানিং চোখ খুলে ওর সামনে চিন্মকে দেখতে পায়। ওর মনে পড়ে যায় চিন্ম বলেছিল তোমাকে এখানে রাখা যাবে না, তার মানে চিন্ম প্ল্যান করে মানিংকে এইভাবে খুন করলো, আর এভাবেই মানিং সত্যি সত্যি মারা যায়। তখনই মানিং এর হাতে থাকা ঘড়িটার কাঁটা উল্টো দিকে ঘুরতে থাকে, আর পুরো সময়টা পেছনের দিকে সরতে থাকে, আর এইভাবেই মানিং সোজা চলে আসে 1995 সালে। আর মানিং এর সেই সময় জ্ঞান ফেরে। মানিং ভাবে ও হয়তো মরে গেছে, আর মরে যাওয়ার পরে এটা একটা নতুন দুনিয়াতে ও চলে এসেছে। মানিং এখন একটা ক্লাবের ভেতরে আছে, যেখানে 1995 সালের বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল, আর ওখানেই চিন্মকে দেখা যায়, যার বয়স এখন খুবই কম আর ভীষণ হ্যান্ডসাম চিন্ম। ও তখন এখানে বোর্ড গেম খেলছিল। চিন্মকে এখানে দেখে মানিং একদম অবাক হয়ে যায়, সাথে সাথে একটা লাঠি নিয়ে অ্যাটাক করতে যায় চিন্মকে, কিন্তু তার আগেই চিন্ম লাঠিটা নিয়ে ওকেই পাকড়াও করে ধরে, আর সাথে সাথে গলাও টিপে ধরে ওর। চিন্ম ভাবতে থাকে এই মেয়েটা কোথা থেকে এসেছে আর ওকে মারছেই বা কেন। তখনই মানিং চিন্মর গালে একটা চড় মারে, যেটা দেখে চিন্ম তো একদম শকড। মানিং বলে তোমাকে আমি একদম ভয় পাই না। চিন্ম মানিং এর দিকে তাকালে আবারও ওকে চড় মারে, আর তারপর চিন্মর কোলে উঠেই ওকে মারতে থাকে আর বলে তুমি একটা খুনি, ছেড়ে দাও আমাকে। সেই সময় ওখানে কিছু গুন্ডা এসে হাজির হয়। মানিং এখনো ভাবছে যে এখানে যারা যারা উপস্থিত আছে তারা সবাই মরে গেছে, তাই মানিং বলে আমরা তো এখানে সবাই মরে গেছি, তাহলে এখন ফাইট করে এসে আর কি হবে। চিন্ম বলে তুমি কি চুপ করবে নাকি আমি তোমায় চুপ করাবো। মানিং বলে তুমি কি ভেবেছো আমি তোমাকে ভয় পাই। চিন্ম তখন মানিং এর ঠোঁট দুটো হাঁসের মতো চেপে ধরে। গুন্ডাগুলো তখন চিন্মকে এক এক করে মারতে আসে, আর চিন্ম সে তো খুবই ভালো ফাইট করতে জানে,
এক একটা গুন্ডাকে মেরে ওখানেই শুইয়ে দেয়। গুন্ডাদের হাত থেকে পালাতে গিয়ে মানিক হাতে পায়ে একটু ব্যথা পায়, আর ও বলে যে মরে গেলে তো মানুষ আঘাত পাবে না, তাহলে আমার ব্যথা করছে কেন? তখনই ও ওখানে একটা ক্যালেন্ডার দেখতে পায়, যেটা ছিল 1995 সালের। যেটা দেখে মানিক খুব অবাক হয়ে যায় আর চিন্মোর দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ, চিন্মো তো বুড়ো হয়ে গিয়েছে, কিন্তু এখন চিন্মোকে তো অনেক ইয়াং দেখাচ্ছে, সাথে অনেক বেশি হ্যান্ডসামও লাগছে চিন্মোকে। একটা গুন্ডা মানিককে মারতে আসে, কিন্তু চিন্মো এসে মানিককে প্রোটেক্ট করে। এটা দেখার পর মানিক সেও একটা কাঠ নিয়ে ওই গুন্ডাটার পেছনে ঢুকিয়ে দেয়। এটাতে তো গুন্ডাটার হালাত ভীষণ খারাপ হয়ে যায়। ওই গুন্ডাটা তখন মানিকের গলা চেপে ধরে আর বলে, তুই যদি এখান থেকে চলে না যাস তাহলে কিন্তু আমি তোর গার্লফ্রেন্ডকে শেষ করে ফেলবো। চিন্মো বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড? মানিক বলে, আমি মরে গেলেও তোমার গার্লফ্রেন্ড হতে চাই না। চিন্মো বলে, শুনলি তো, আমার আর এখন কিছুই যায় আসে না। যেটা শুনে বেচারা গুন্ডাও অবাক হয়ে যায় আর মানিককে চিন্মোর কাছে ছুড়ে দিয়ে ওখান থেকে সব গুন্ডাগুলো পালিয়ে যায়। মানিক তখন চিন্মোর মেইন পয়েন্টে হেব্বি জোরে লাথি মারে আর ওখান থেকে বেরিয়ে যায়। তবে ওখান থেকে পালিয়ে যাওয়ার আগেই চিন্মো আবারও মানিককে ধরে ফেলে। চিন্মো বলে, তুমি আমাকে একটু আগে খুনি বলে ডাকছিলে কেন? মানিক বলে, কারণ তুমি আমাকে খুন করেছো। এটা শুনে চিন্মো হাসতে থাকে আর বলে, তাহলে তুমি এখানে কি করে এলে? নাকি আমায় পটানোর জন্য তুমি এসব গল্প বানিয়ে বলছো? আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, কে তুমি, সত্যি করে বলো। কিন্তু ঠিক সেই সময় মানিক হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে মানিকের জ্ঞান ফিরে আসে আর ও চোখ খুলতেই ওর সামনে চিন্মোকে দেখতে পায়। আর দেখতে পাওয়ার সাথে সাথে ও চিন্মোর গালে ঠাস করে একটা চড় দেয়। শুধু একটা নয়, 3-4 বার করে চড় দেয়। যেটা দেখে চিন্মো তো একদম অবাক হয়ে যায় আর বলে, আমাকে আজ পর্যন্ত এত কেউ মারেনি। মানিক তখন আবারও চিন্মোকে চড় মারে। এবার চিন্মো মানিকের গলা চেপে ধরে আর বলে, সত্যি করে বলো, কে তুমি আর কোথা থেকে এসেছো? তখনই ওখানে শানশান চলে আসে, যাকে দেখে মানিক বলে ওঠে, মা। আর এমন শুনে তো ওখানে বাকি দুজন খুবই অবাক হয়ে যায়। মানিক তখন ইয়ান বলে সবার সামনে নিজের পরিচয় দেয়। এই ইয়ান নামের একটা মেয়ে ওর মা শানশানের ছোটবেলাকার বন্ধু ছিল। মানিক বলে, মনে আছে একদিন আমি আর তুই আমরা একটা পার্কে গিয়েছিলাম আর সেখানে আমার চকলেট পড়ে গিয়েছিল? তো এটা শুনে শানশান বুঝতে পারে যে এটাই ওর বন্ধু ইয়ান আর খুব খুশি হয়। শানশানের বাবা মারা যাওয়ার জন্য শানশান এখন এই চিন্মোদের পরিবারেই আশ্রিতা হিসেবে থাকে। তাই মানিক ঠিক করে যে ওকে তো তাহলে এখন ওর মায়ের সাথেই এখানে থাকতে হবে। চিন্মো শানশানকে নিজের বোনের মতোই ভালোবাসে। তবে মানিক যে এখানে থাকবে সেই ব্যাপারে চিন্মো মোটেই রাজি হয় না, কারণ মানিক তো চিন্মোকে অনেক অনেক চড় মেরেছে। তখনই মানিক চিন্মোর কাছে আসে আর অনেক অনেক করে সরি বলতে থাকে আর খুব ভালো সাজতে থাকে, যাতে ওকে এখানেই সবাই থাকতে দেয়। আর জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে এখানে থাকতে দাও, আমি আমার পুরনো বন্ধু শানশানের সঙ্গেই থাকবো, আর আমি যা ভুল করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। মানিকের এসব হাবভাব দেখে চিন্মো খুব অবাক হয়ে যায়। চিন্মো আর কি করবে, রাজি হয়ে যায়। আর মানিক মনে মনে বলে, এবার তুমি মরার জন্য তৈরি হও। মানিক আবারও ওর মাকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে ভীষণ খুশি হয়েছে। তখনই চিন্মো এসে একটা স্প্রে শানশানকে দিয়ে দেয় আর বলে, তুমি যখন কোনো বিপদে পড়বে এই স্প্রেটা তোমার কাজে লাগবে, বিশেষ করে অচেনা মানুষরা তোমার যদি কোনো ক্ষতি করে। তো এটা আসলে চিন্মো মানিককে উদ্দেশ্য করেই দিয়েছে। যেটা বুঝতে পেরে মানিক তো খুবই ঝাড় দেয় চিন্মোকে। শানশান মানিককে একটা ক্যান্ডি উপহার দেয়, যেটা পেয়ে খুব খুশি হয় মানিক আর বলে, মা তুমি চিন্তা করো না, তোমার ভাগ্য আমি বদলাবই, তোমার সাথে কোনো খারাপ হবে না মা। মানিক তারপর যখন বাড়ির দিকে আসে ও বুঝতে পারে ওকে কেউ একজন ফলো করছে। তাড়াতাড়ি করে পালাতে গিয়ে হঠাৎ করেই মানিক খুব জোরে পড়ে যায় আর হাতটাও অনেকটা কেটে যায়। তবে সামনে তাকিয়ে দেখতে পায় যে ওখানে আসলে চিন্মো দাঁড়িয়ে আছে। যেটা দেখে মানিক চিন্মোর উপর খুব রেগে যায়, কারণ ওর জন্যই ও পড়ে গেছে আর হাতটাও কেটে গেছে। চিন্মো বলে, আমি জানি না তুমি কে আর কোথা থেকে এসেছো, তবে তুমি যদি শানশানের কোনো ক্ষতি করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মানিক বলে, এটা তো আমার বলা উচিত যে শানশানের কেউ ক্ষতি করলে আমি তাকে ছাড়বো না। চিন্মো কিছু না বলে ওখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে শানশান চিন্মোর কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়, ঠিক যেমনটা ছোটবেলায় মানিকের হাত কেটে গেলে ওর মা ওকে যত্ন করতো ঠিক তেমন। সব মনে পড়তে মানিকের তখন খুব কষ্ট হয় আর ও ওর মা শানশানকে জড়িয়ে ধরে, কারণ আজকে অনেক অনেক বছর পর ওর মাকেও আবার ফিরে পেয়েছে। পরের দিন শানশান ওর বয়ফ্রেন্ড জিয়াং এর সঙ্গে দেখা করে। এই জিয়াংই হচ্ছে মানিকের বাবা।
শান তখন ইয়ান মানে মানিং এর কথা বলে জিয়াংকে। এরপরে মানিং চলে যায় একটা পার্লারে আর পুরো 90s এর মতো সাজ নিয়ে নেয়। আর তারপর ইন্টারভিউ দিতে চলে আসে জিনশিন কোম্পানিতে, যেটা ওর নানা নিজের হাতে তৈরি করেছিল, কিন্তু মারা যাওয়ার জন্য সেই কোম্পানিটা এখন চিনমোর পরিবার সামলায়। মানিং এখানে ইন্টারভিউ দিতে এসেছে এটা দেখে চিনমো সে একদম অবাক হয়ে যায়। চিনমো বলে তুমি ইন্টারভিউতে ফেল করে গেছো, যেটা শুনে মানিং খুব রেগে যায়। আর চিনমো সে তো মানিংকে মোটেই পাত্তা দেয় না, এখান থেকে চলে যেতে বলে। তবে মানিং সে তো কিছুতেই যাবে না। মানিং তখন চিনমোর অনেক কাছে চলে আসে আর বলে আমি এই কোম্পানিটাকে উপরে ওঠার জন্য অনেক হেল্প করতে পারবো, তো আমাকে চাকরিটা দাও। 10 দিন, এই 10 দিনের মধ্যে আমি যদি 10% লাভ না করতে পারি তাহলে আমাকে চাকরি থেকে বের করে দিও। তো এসব শুনে চিনমো রাজি হয়ে যায় আর মানিংকে চাকরিও দিয়ে দেয়। মানিং নিচে এসে দেখে ওখানে ওর বাবা জিয়াং আছে আর জিয়াং এই অফিসেই চাকরি করে। মানিং তখন আসে ওর বাবা জিয়াং এর সঙ্গে পরিচয় করতে আর নিজেকে নতুন সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার বলে পরিচয় দেয়, যেটা এতদিন জিয়াং নিজে ছিল। সেই জন্য একদমই মানিংকে প্রথম দেখাতেই পছন্দ করে না। সেদিন রাত হয়ে গেলে জিয়াং যখন বাড়ির দিকে ফিরছিল, মানিং এসে একটা বস্তা জিয়াং এর মাথায় দিয়ে একটা লাঠি দিয়ে ওকে খুব পেটাতে থাকে। আর তখনই চিনমো এসে মানিংকে আটকায়। জিয়াং যখন বস্তা সরিয়ে ওদের দুজনকে দেখে খুব অবাক হয়ে যায়। মানিং তখন পুরো দোষটা চিনমোকে দিয়ে দেয় আর বলে চিনমো তুমি ওকে কেন মারছো এইভাবে। এটা শুনে চিনমো তো খুব রেগে যায়। জিয়াং বলে চিনমো আমি কি এমন ভুল করেছি। মানিং তখন জিয়াং এর সামনে খুব ভালো সাজার নাটক করে। বেচারা চিনমো কিছু না করেও দোষী হয়ে গেল। আর তারপর মানিং এর হাত ধরে টানতে টানতে ওখান থেকে চিনমো নিয়ে চলে যায় আর ব্যাগ গুছিয়ে দিয়ে বলে তুমি আজকে রাতে এক্ষুনি এখান থেকে চলে যাবে। মানিং বলে কিন্তু আমি তো এখান থেকে যাব না। চিনমো মানিং এর হাত ধরে টানতে টানতে বের করবে, কিন্তু তখনই ওখানে শানশান চলে আসে। মানিং তখন কান্না করার নাটক করে আর বলে আমার মনে হয় চিনমো আমাকে এখান থেকে বের করে দেবে। আসলে আমাকে কেউ ভালোবাসে না, আমার কোথাও থাকার জায়গা নেই। মানিং যে এই সমস্ত কিছু নাটক করছে সেটা চিনমো খুব ভালো বুঝতে পারে। শানশান চিনমোকে রিকোয়েস্ট করে যেন মানিংকে এখানে থাকতে দেয়। তো চিনমো শেষমেশ রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর চিনমো আবারও মানিং এর কাছে আসে আর বলে আমি এটুকু শিওর যে তুমি ইয়ান নও। আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি সত্যি বলো যে তুমি কে। কিন্তু মানিং বলে যায় যে আমার নাম ইয়ান। চিনমো বলে তুমি যদি ইয়ান হতে তাহলে ইয়ান তো গ্রামে থাকতো, কিন্তু তোমার ভাষা তো একদম আধুনিক। বলে কারণ আমি মডার্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতেই ভালোবাসি। চিনমো তখন বুদ্ধি করে মানিং এর আইডি কার্ড দেখতে চায়, যেটা দেখাতে পারে না মানিং। তো মানিং তখন স্বীকার করে যে হ্যাঁ আমি আর নই, তবে ও কে কোথা থেকে এসেছে সেটাও বলে না। চিনমো বলে তুমি চিন্তা করো না, আমি আসলিয়ানকে খুঁজে বার করব আর তোমার এই মিথ্যে মুখোশটা সবার কাছে ফাঁস করে দেব। পরের দিন মানিং চলে আসে অফিসের সামনে আর সেখানেই ওদের কোম্পানি মানে জিনশিন কোম্পানির যে প্যাকেট নুডলস আছে সেগুলো সবাইকে ফ্রিতে খাওয়ায় আর একটা চ্যালেঞ্জও করে যে যত বেশি খেতে পারবে সে জিততে পারবে। তো এটা মানিং ইচ্ছে করে যাতে ওদের নুডলস সবার কাছে আরো বেশি করে পৌঁছায় আর অনেক অনেক বেশি সেল বাড়ে, যেটা দূর থেকে চিনমো দেখে বেশ খুশি হয়। সেদিন রাতে চিনমো যখন বাড়ি ফিরছিল ও দেখতে পায় মানিং অফিসের ভেতরই ঘুমিয়ে পড়েছে। তো এটা দেখে ও মানিংকে একটা চাদর দিয়ে ঢেকে দেয় আর অদ্ভুতভাবে মানিং এর দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে মানিং এর মাথায় এমনিতেই অনেক বুদ্ধি, সেল বাড়ানোর জন্য এমন সুন্দর একটা চ্যালেঞ্জ গেম করেছে আজকেও। তখনই মানিং স্বপ্নে চিনমোকে দেখতে পায় আর চোখ খুলতেই সামনে চিনমোকে দেখে ভয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়, তবে চিনমোকেও পড়ে যেতে দেয় না। ও ঠিকই চিনমোকে ধরে ফেলে। এভাবেই ওরা দুজন একে অপরের বেশ কাছাকাছি চলে আসে। বলে আজকে কিন্তু সুপারমার্কেট থেকে আমাদের জিনশিন কোম্পানির সমস্ত নুডলস বিক্রি হয়ে গেছে, কিন্তু চিনমো কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। মানিং বলে এবার কিন্তু আমাকে পার্মানেন্ট এমপ্লয়ি বানাতে হবে। পরের দিন সকাল হয়ে গেলেই মানিংকে অফিসের সত্যি সত্যি সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে ঘোষণা করা হয়, যেটা জিয়াং এর মোটেই পছন্দ হয় না। তখনই ওখানে মানিং এর সৎ মা জিয়া এসে হাজির হয়, যে কোনোভাবেই মেনে নেয় না যে নতুন একটা মেয়েকে সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার করা হচ্ছে, কারণ হঠাৎ করে এমন কাউকে বিশ্বাস করা উচিত নয়, তাহলে কোম্পানির ক্ষতি হতে পারে। এই জিয়াকে মানিং তো একদম সহ্য করতে পারে না। মানিং বলে তুমি 6 মাস আগে এই কোম্পানির হয়ে কাজ করো, তারপর ভেবে দেখা হবে। চিনমো বলে তুই চুপ কর, আমি ওকে কথা দিয়েছি। মানিং বলে ঠিক আছে, এই কোম্পানির সেল আমি আরো বাড়িয়ে দেখাবো, আর এটা আমার আপনাকে করা চ্যালেঞ্জ। সেদিন রাত হয়ে গেলে মানিং ওর মা শানশানকে ফোন করে।
আসলে শানশান একটা ডান্স পারফরমেন্স করার জন্য অনেক দূরে গিয়েছে, আর সেই পারফরমেন্স কেমন হয়েছে সেই ব্যাপারে জানার জন্যই মানিং ফোন করে। আর ওদের দুজনের খুব ভালো করে কথা হয়। মানিং বলে, তুই তাড়াতাড়ি ফিরে আয়, আমার তোর সঙ্গে অনেক গল্প বাকি আছে। পরের দিন সকালে মানিং স্কেটিং করার জন্য একটা জায়গায় চলে আসে, আর সেখানে জিয়াকেও দেখা যায়। জিয়াকে দেখে তখন দুটো বাজে ছেলে ওর পিছু করতে শুরু করে, আর সেই সময় ওখানে জিয়াং এসে হাজির হয়। জিয়াং এসে বলে ওই গুন্ডাগুলোকে এখান থেকে চলে যেতে। সাথে সাথে একটা গুন্ডাকে মারে, তো ভয় পেয়ে গুন্ডাগুলো ওখান থেকে চলে যায়। জিয়া জিয়াংকে থ্যাংক ইউ বলে, কারণ আজকে জিয়াং ওকে বাঁচিয়েছে। জিয়াং বলে, তোমার মুখে থ্যাংক ইউ শুনতে অনেক সুন্দর লাগলো। জিয়া ওখান থেকে যাওয়ার সময় পড়েই যাচ্ছিল, তবে জিয়াং ওকে ধরে ফেলে। আসলে জিয়াং কিন্তু মনে মনে জিয়াকে অনেক পছন্দ করত, কিন্তু তবুও ও শানশানকে ঠকাচ্ছিল। দূর থেকে মানিং এ সবকিছু দেখে আর বলে বিয়ের আগে থেকেই তার মানে এদের দুজনের মধ্যে চক্কর চলছিল। যেটা দেখে আরো বেশি করে মানিং রেগে যায়, কেন এর মধ্যে তাহলে ওর মাকে টেনে নিয়ে আসলো ওরা। কিন্তু তখনই হঠাৎ করে মানিংকে কেউ ওখান থেকে কিডন্যাপ করে নেয়। আসলে ওই ক্লাবের গুন্ডারাই মানিংকে কিডন্যাপ করে ওদের ডেরায় তুলে এনেছে। গুন্ডাটা বলে, আমি জানতে পেরেছি যে চিনময় তুমি নাকি একই বাড়িতে একই সাথে থাকছো, সেই জন্যই তোমার সঙ্গে একটা ডিল করতে চাই। মানিং বলে, আমি তোমাদের সাথে কোনো ডিল করতে চাই না। আসলে এই গুন্ডাটার একটা খাবারের কোম্পানি রয়েছে, গুওলং ফুড কোম্পানি। চিনমোর কোম্পানি জিনশিন কোম্পানির খাবার সবার এত প্রিয় যে এই কোম্পানির খাবার কেউই পছন্দ করে না, আর সেলও হয় না। আর সেই জন্য এই গুন্ডাটা চিনমোকে একদম পছন্দ করে না, মেরে ফেলতে চায়। মানিং মনে মনে বলে, আমি যতদূর শুনেছি 1996 সালে গুওলং ফুড কোম্পানি বন্ধ হয়ে যায়, তাহলে কি চিনমো গুওলং ফুড কোম্পানির কোনো ক্ষতি করেছিল? মানিং বলে, জিনশিন কোম্পানির কোনো ক্ষতি করতে চাইলে আমি কখনোই তোমাদের সাথ দেব না, কিন্তু তোমরা যদি চিনমোর ক্ষতি করতে চাও তাহলে আমি তোমাদের সাথে থাকবো। গুন্ডাটা বলে, হ্যাঁ আমি ওই অ্যারোগেন্ট চিনমোকে একদম পছন্দ করি না। মানিং বলে, হ্যাঁ শত্রু শত্রু আমার মিত্র। আর এভাবেই ওরা দুজন একে অপরের সাথে হাত মিলিয়ে নেয় চিনমোর ক্ষতি করার জন্য। সেদিন রাত হয়ে গেলে মানিং চিনমোর কাছে চলে আসে, আর চিনমো সে তো মানিংকে একদমই পছন্দ করে না। চিনমো বলে, তুমি আমার আশেপাশে ঘুরঘুর করো কেন বলো তো? এই বাড়িতে তোমাকে থাকতে দিয়েছি মানে এই নয় যে আমার ঘরের আশেপাশে তুমি ঘুরবে। মানিং বলে, আমি কি করে বুঝবো আমার কোথায় ঘোরা উচিত না উচিত? চিনমো মানিং এর অনেক কাছে আসে আর বলে, সত্যি করে বলো তো তুমি আসলে কি চাও? মানিং বলে, জিনশিন কোম্পানি তো শানশানের বাবা, তাহলে তোমরা কেন চালাও? চিনমো বলে, তোমাকে এই ব্যাপারে কথা বলতে কে বলেছে, কে সাহস দিয়েছে তোমায়? মানিং বলে, আমার সাহসের ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই। তখনই একজন ফোন করে চিনমোকে আর বলে যে চিনমোদের বাড়িতে যে রয়েছে সে সত্যিকারেরই ইয়ান। এটা শুনে খুব খুশি হয়ে যায় মানিং। মানিং বলে, কি এবার বিশ্বাস হলো তো? খালি আমাকে নিয়ে তদন্ত করা। কিন্তু চিনমোর এখনো কেন জানি না বিশ্বাসই হয় না। পরের দিন সকালে চিনমো যখন অফিসে চলে আসে, তখনই ওর ম্যানেজার এসে জানায় গুওলং ফুড কোম্পানি থেকে নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে, আর সেটার জন্য বিভিন্ন সুপার মার্কেট থেকে জিনশিন কোম্পানি মানে চিনমোর কোম্পানির যে ফুডগুলো সেগুলো রিটার্ন করা হচ্ছে। এটা শুনে চিনমো খুব অবাক হয়ে যায়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে চিনমো দেখতে পেয়েছিল মানিং আর ওই গুন্ডাটাকে একসাথে। তো চিনমোর আর বুঝতে বাকি থাকে না যে গুওলং ফুড কোম্পানির হঠাৎ করে সেল কেন বেড়ে গেল। সেল বাড়ার আনন্দে ওই গুন্ডাটা একটা পার্টিতে এসে মন ভরে গান গাইতে থাকে, আর সেই গানটা মানিং এর শুনতে একদমই ইচ্ছে করে না। গুন্ডা তখন অনেক করে থ্যাংক ইউ বলে মানিংকে। পরের দিন অফিসে সমস্ত এমপ্লয়িরা চলে আসে মানিং এর কাছে। যেহেতু জিনশিন কোম্পানির সেল কিছুটা কমে গেছে, তাই মানিংকেই উপায় বার করতে বলে যাতে আবারও সেল আগের মতো বেড়ে যায়। মানিং বলে, আমি 1 মাসের মধ্যেই এটা করে দেখাবো। সেদিন অফিসে কাজ সেরে সমস্ত এমপ্লয়িরা বাড়ি চলে যায়, কিন্তু জিয়াং এর যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে সে ইচ্ছে করে দরজাটা তালা দিয়ে দেয় যাতে মানিং অফিস থেকে বেরোতে না পারে। মানিং যখন বেরোতে যায় দেখতে পায় গেট লক। অনেক চিৎকার করেও কোনো লাভ হয় না। মানিং এর খুব জোর খিদেও পেয়েছে, আর গোটা অফিসেও একা। মানিং ভাবে এটা যদি 2025 সাল হতো তাহলে ও এক্ষুনি খাবার অর্ডার করে খেয়ে নিত। তখনই ওর মাথায় একটা আইডিয়া আসে এই কোম্পানি সেল বাড়ানোর জন্য, আর সেই নিয়েই সারা রাত ধরে কাজ করতে থাকে। হঠাৎ করেই মানিং তখন কি একটা আওয়াজ শুনতে পায়, আর দরজার কাছে এসে দেখে যে দরজাটার তালা কেউ খুলে ফেলেছে। আর তখনই চিনমো এসে মানিংকে নিজের ভীষণ কাছে টেনে নেয়। মানিং চিৎকার করে বলে, তুমি এখানে কি করছো? চিনমো বলে, আমি এখান থেকে দৌড়াচ্ছিলাম। মানিং অবাক হয়ে বলে, এত রাতে কে দৌড়োয়, তাও আবার স্যুট বুট পরে? আসলে চিনমো এসেছে এখান থেকে মানিংকে উদ্ধার করতে, কিন্তু সেটা চিনমো মুখ ফুটে বলতে পারছে না। মানিং বলে, তোমার কি আমার জন্য চিন্তা হচ্ছিল? চিনমো বলে, তোমার জন্য আবার কে চিন্তা করবে?
তুমি তো একটা কচ্ছপের মতো স্লো মানুষ, সবাই অফিস থেকে বেরিয়ে যেতে পারলো, তুমি পারলে না। এরপর শরীর খারাপ হলে আমাদের অফিসের দোষ হয়ে যাবে। মানিং বলে হার্টলেস লোক একটা। চিন্ময় বলে তুমি কি বিড়বিড় করছো? মানিং বলে আমি তো তোমার নামে খুব ভালো ভালো কথা বলছি। চিন্ময় বলে এত রাত হয়ে গেছে, তোমার খিদে পায়নি? মানিং বলে তুমি কি করে জানলে আমার খিদে পেয়েছে? আসলে কিছুক্ষণ আগে চিন্ময় যখন দরজা থেকে মানিংকে কাজ করতে দেখছিল, তখন চিন্ময় মনে মনে বলে ও আসলে সত্যি এই কোম্পানি সেল বাড়ানোর চেষ্টা করছে। আর তখন মানিং এর খুব খিদে পেয়েছিল বলে পেট ডেকেছিল জোরে, আর সেই জন্যই চিন্ময় জানে যে মানিং এর অনেক খিদে পেয়েছে। এরপর ওরা দুজন একসাথে বাড়িতে ঢুকলে ওদের দুজনকে জিয়া দেখতে পায় আর বলে তোমরা দুজন একসাথে কি করছো? চিন্ময় বলে আমাদের রাস্তায় দেখা হয়েছে। জিয়া বলে তুই এই সমস্ত মেয়েদেরকে চিনিস না, এরা রাত করে ছেলে পটাতে ওস্তাদ। মানিং চিন্ময় জামা টেনে বলে দেখো না তোমার বোন আমাকে কত উল্টোপাল্টা কথা বলছে। মানিং এর এইসব হাব ভাব দেখে ভীষণ অবাক হয়ে যায় চিন্ময়। জিয়াও তখন ওর ভাইয়ের একটা হাত শক্ত করে ধরে নেয় আর একজনকে নিয়ে দুজন মিলে টানাটানি করতে থাকে, যেটা চিন্ময় তো একদমই ভালো লাগে না। এরপরে চিন্ময় রুমে এসে যখন ফ্রেশ হচ্ছিল তখন ওর মানিং এর কথা মনে পড়ে। প্রথমবার ও মানিংকে যেদিন দেখেছিল পুরো পাগল একটা মেয়ে, চিন্ময়কে সহ্য করতে পারে না, আবার ওর কোম্পানির হয়ে কত কাজ করছে। আসলে মানিং এর ভেতর যে কি মতলব রয়েছে সেটাও বুঝতে পারছে না, আবার মানিংকে ভালোও বেসে ফেলছে। পরের দিন সেই অ্যাসিস্ট্যান্টকে দেখা যায় ওকে অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে, কারণ আগের দিন মানিংকে অফিসের ভেতর রেখে বাইরে থেকে লক করে দিয়েছিল সেই জন্য। মানিংকে দেখেই মেয়েটা যখন ওকে অ্যাটাক করতে আসে, উল্টে মানিং ওকে চড় মারে আর বলে আমার সঙ্গে বেশি পাঙ্গা নিতে এসো না, তাহলে নিজেরই ক্ষতি হবে। মেয়েটা তখন মানিং এর উপর আরো বেশি করে রেগে যায়। এরপর মানিং তার নতুন প্ল্যান মানে কাপ নুডলস বানানোর আইডিয়া নিয়ে যখন চিন্ময়র কাছে আসে, ও এসে দেখতে পায় তার আগেই জিয়াং এই কাপ নুডলস এর আইডিয়া নিয়ে চিন্ময়কে দেখিয়ে দিয়েছে। এটা দেখে মানিং একদম অবাক হয়ে যায় যে কালকে রাতে ভাবা আইডিয়াটা জিয়াং কিভাবে জানতে পেরে গেল। তার মানে কালকে রাতে মানিং যখন চলে যায় তারপরে জিয়াং এর লোক এসে এই আইডিয়াটা অফিস থেকে চুরি করে। মানিং বলে যে ওর এই আইডিয়াটা চুরি করা হয়েছে, কিন্তু কেউই সেটা বিশ্বাস করে না। জিয়াং বলে আমার মনে হয় এই পুরোটাই একটা কোইন্সিডেন্স। মানিং বলে আমি তোমাকে চিনি, তুমি খুব খারাপ একটা লোক। চিন্ময় বলে যেহেতু এই একই প্রপোজাল নিয়ে জিয়াং আমার কাছে আগে এসেছে, তাই আমি এখন ওর প্রজেক্টটা অনুযায়ী চলবো, তুমি বরং এই আইডিয়াটার ওপর নতুন কিছু ভাবার চেষ্টা করো। মানিং রেগে মেগে ওখান থেকে চলে যায়। কিছুদিন পরে জিনশিন কোম্পানির সামনে অনেক কাস্টমাররা এসে আন্দোলন করতে থাকে ওই কাপ নুডলসের ব্যাপারে। এমন ঝামেলা দেখে সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। তখনই ওখানে মানিং চলে আসে আর এই ঝামেলা দেখে বেশ মজা পায়। কাস্টমাররা বলে ওরা যখনই গরম জল কাপ নুডলসের কাপের ভেতর ঢালে তখনই কাপটা পুড়ে যায় আর গরম জল ওদের গায়ে এসে পড়ে। এমনভাবে অনেকের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে, এইটা নিয়ে সবাই আন্দোলন করছে। মানিংকে মুচকি মুচকি হাসতে তখন চিন্ময় দেখতে পায়। চিন্ময় মানিংকে টানতে টানতে অফিসের ভেতরে নিয়ে আসে আর বলে তুমি জানতে যে প্যাকেজিং এর সমস্যা রয়েছে, তবুও তুমি কেন আমাদেরকে জানাওনি? মানিং বলে তুমি তো নিজেই জিয়াং এর প্ল্যান অনুযায়ী কাজ করেছো, তাহলে আমি কেন এখানে কিছু বলবো? চিন্ময় বলে তুমি চাইলেই আমাদের কোম্পানির রেপুটেশনের জন্য এইটুকু স্যাক্রিফাইস করতেই পারতে। মানিং বলে আমি ইচ্ছে করে সেদিন প্যাকেজিং এর প্ল্যানটা করিনি, আর সেটাই হলো সমস্ত কিছু চুরি করতে পারলেও প্যাকেজিং চুরি করতে পারেনি বলে আজকে কাপ ফেটে গিয়ে সবার গায়ে গরম জল পড়ছে। চিন্ময় রেগে গিয়ে বলে কিন্তু তোমার এসবের জন্য তো আমার কোম্পানির ক্ষতি হচ্ছে, তুমি চাইলেই সমস্ত কিছু ঠিক করতে পারতে। জিয়াং এর সঙ্গে শত্রুতা করতে গিয়ে তুমি এই কোম্পানির ক্ষতি করে ফেলছো। মানিং বলে আমি তোমায় বলেছিলাম যে জিয়াং আমার প্ল্যান চুরি করেছে, কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাস করোনি। জিয়াংকে আগে আমার কাছে ক্ষমা চাইতে বলো, তাহলে আমি সমস্ত প্রবলেম সলভ করে দেবো। চিন্ময় বলে আচ্ছা তুমি জিয়াংকে এত বেশি হেট করো কেন? জিয়াং তো শানশানের বয়ফ্রেন্ড, আর শানশান তোমার অনেক ভালো বন্ধু। মানিং বলে কারণ আমি শানশানে ভালো চাই, সেই জন্যই জিয়াংকে সহ্য করতে পারি না। তোমার কি মনে হয় জিয়াংকে যদি বিয়ে করে শানশান তাহলে শানশান কি ভালো থাকবে? চিন্ময় বলে শানশান আমার বোনের মতো, ওকে আমি কখনোই কষ্ট পেতে দেব না। মানিং রেগে গিয়ে বলে কিন্তু তুমি থাকার পরও শানশান ভালো থাকবে না, কারণ মানিং জানে যে শানশান মারা যাবে। মানিং বলে এই কোম্পানির হয়ে আমি সমস্ত কিছু করতে পারবো, কিন্তু তার বদলে আমার 8% শেয়ার চাই। তো চিন্ময় অবাক হয়ে যায় কিন্তু রাজিও হয়। পরের দিন কাস্টমাররা এসে যখন কোম্পানির সামনে আবারও আগের দিনের মতো আন্দোলন করছিল, তখন চিন্ময় মানিং বাকি সবাই ওদেরকে লাইভ প্রমাণ দেওয়ার জন্য চলে আসে। ওরা সবাই স্বীকার করে যে ওদের কোম্পানির তরফ থেকে একটা ভুল হয়েছে আর সেই ভুল ওরা সংশোধন করবে। মানিং তখন পুরনো কাপ আর ওদের কোম্পানির নতুন কাপ এক জায়গায় নিয়ে আসে আর ওদের সামনেই প্রমাণ দেখানোর জন্য দুটো কাপেই গরম জল ঢালে।
তো এভাবেই মানিং প্রমাণ করে দেয় যে ওদের নতুন কাপটা একদম ঠিকঠাক আর কারোর কোনো সমস্যা হবে না। সমস্ত কাস্টমাররাও খুশি হয়ে ওখান থেকে চলে যায়। এদিন রাত হয়ে গেলে জিয়াং চলে আসে ওই গুন্ডাটার কাছে, কারণ জিয়াং নিজেও এখন চিন্মোর ক্ষতি চায় সেই জন্য। এই গুন্ডাটার সঙ্গে হাত মিলিয়ে জিয়াংও এখন চিন্মোর ক্ষতি করবে। এভাবেই কিছুদিন পরে চিন্মোর অ্যাসিস্ট্যান্ট চিন্মোকে জানায় যে নতুন কাপ নুডলস অনেক অনেক পছন্দ করছে লোকেরা, তাতে করে কোম্পানির সেল 15% বেড়ে গেছে। চিন্মো জিজ্ঞাসা করে সেই মেয়েটা কোথায়। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে মানে? আসলে চিন্মো মানিং কোথায় সেটাই জানতে চাইছে। অ্যাসিস্ট্যান্ট বলে আসলে আমি সকালবেলা একটা মলে মানিংকে দেখতে পাই, ও তখন কারোর জন্য গিফট কিনছিল। চিন্মো তখন খুব জানতে ইচ্ছে করে যে মানিং কার জন্য গিফট কিনছে। অ্যাসিস্ট্যান্ট বলে আমার মনে হয় মানিং বোধ হয় কাউকে ভালোবাসে, তার জন্যই হয়তো গিফট কিনছে। চিন্মো বলে ও তো কিছুদিন হয়েছে এখানে এসেছে, আর ও তো তেমন আশেপাশের লোককেও চেনে না। এটা নিয়েই চিন্মো বেজায় চিন্তায় পড়ে গেছে যে মানিং কিসের জন্য গিফট কিনছে। এরপরে মানিংকে দেখা যায় ও তো ভীষণ ভালো মুডে আছে আর গান করতে করতে ঘর পরিষ্কার করছে, আর ওর দিকেই রাগ রাগ চোখে চিন্মো তাকিয়ে আছে। হঠাৎ করে চিন্মোকে এখানে দেখে মানিং খুব অবাক হয়ে যায়। চিন্মো বলে কি ব্যাপার, তোমার মুড আজকে অনেক ভালো। মানিং বলে আজকের দিনটা তো বাকি দিন মতোই, কিন্তু কালকের দিনটা অনেক স্পেশাল, কালকে কি তুমি ফ্রি আছো? এটা শুনে চিন্মো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে যে মানিং চিন্মোকে নিশ্চয়ই কালকে ওই গিফটটা দেবে। তাই চিন্মো বলে দেয় হ্যাঁ কালকে আমি ফ্রি আছি। তখনই পরিষ্কার করতে গিয়ে মানিং ওপর থেকে পড়েই যাচ্ছিল, তবে চিন্মো মানিংকে ধরে ফেলে। আর এইভাবেই ওরা দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে আর অবাক হয়ে দেখতে থাকে। অজান্তেই মানিং এর হার্টবিট বেড়ে যায়, কেন সেটা মানিং বুঝতে পারে না। মানিং বলে কালকে আমার জন্য অপেক্ষা করো, যেটা শুনে চিন্মো তো ভীষণ ভীষণ খুশি হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই চিন্মোকে দেখা যায় ও আজকে একদম অন্যরকম সেজেছে। আর মানিং যখন ওখান থেকে যাচ্ছিল চিন্মো মানিংকে ডাকে। মানিং বলে গিফট দাও, আমি কিন্তু সমস্ত গিফট রেডি করে রেখেছি। চিন্মো একটু অবাক হয়ে বলে যে তুমি এত ডিরেক্টলি সবকিছু কিভাবে বলছো? মানিং বলে এতে আবার লজ্জা পাওয়ার কি আছে, তাড়াতাড়ি করে গিফটটা দাও তো, বেশি দেরি করো না। চিন্মো তখন পকেট থেকে দুটো মুভি দেখার টিকিট বের করে। এটা দেখে মানিং খুব অবাক হয়ে যায় আর বলে যে শানশান এতদিন পরে বাইরে থেকে ফিরে আসছে আর তুমি ওকে দুটো মুভির টিকিট দেবে, এটা আবার কোনো গিফট হলো? তারপর আবার অবাক হয়ে বলে তুমি কি শানশানকে মনে মনে ভালোবাসো? চিন্মো অবাক হয়ে বলে আমি কি সব উল্টোপাল্টা কথা বলছো, আমি তো ওকে বোনের নজরে দেখি। তখনই শানশান ওখানে চলে আসে আর মানিং শানশানকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। এছাড়া চিন্মো কত ভেবেছিল যে মানিং হয়তো ওকে পছন্দ করে, গিফট দেবে, কিন্তু চিন্মো সব আশায় জল ঢেলে দিল। চিন্মো তখন মুভি টিকিট দুটো শানশানকে দিয়ে দেয় আর বলে যে শানশান যেন মুভি দেখে আসে। তো তখন তিনজনেই প্ল্যান করে যে মুভি দেখতে যাবে। এরপর দেখা যায় অনলি মানিং আর চিন্মো বেরিয়েছে, কারণ শানশান ওর বয়ফ্রেন্ড জিয়াং এর সঙ্গে মুভি দেখতে চলে গেছে, যেটাতে মানিং একদম খুশি হয় না। চিন্মো বলে আমার মনে হয় তোমার শানশানকে বিশ্বাস করা উচিত। শানশান যাকে ভালোবাসে বিশ্বাস করে সে নিশ্চয়ই ভুল মানুষ হবে না। মানিং বলে তুমি টাইম ট্রাভেলের মুভি দেখেছো? চিন্মো বলেন না। মানিং বলে টাইম ট্রাভেল মুভিতে মা আর মেয়ের গল্প ছিল, যেখানে মা ছিল ভীষণ ভালো মানুষ, কিন্তু তার ভাগ্য ছিল খুব খারাপ, যাকে তার নিজের বেস্ট ফ্রেন্ড আর হাজবেন্ড মিলে ঠকায়, আর সেই মনের দুঃখে সে মারা যায়, কিন্তু বেঁচে থাকে মেয়ে। মেয়ের মনে প্রতিশোধের আগুন সব সময় জ্বলতে থাকে। কিন্তু একদিন একটা মিরাকেল ঘটে। এটা হঠাৎ করে একদিন পৌঁছে যায় তার মায়ের সময়, আর আবারও তার মাকে ফিরে পায়। মেয়েটা তার মাকে খুশি করার জন্য ভবিষ্যতের সমস্ত কিছু বদলাতে চায়। চিন্মো বলে এই মুভিটার শেষে কি হয়েছিল? মানিং বলে এই মুভিটার শেষ আমি এখনো দেখিনি, আমি আশা করব যে মেয়েটা সাকসেসফুল হবে। চিন্মো বলে মেয়েটা যদি সাকসেসফুল হয় তাহলে তো মেয়েটা এই পৃথিবীতে জন্মাবেই না। মানিং বলে কিন্তু মেয়েটার কাছে তার মা খুশি থাকবে, এটাই সব থেকে বড় পাওয়া। পরের দিন গুন্ডাটা আবারও মানিংকে কিডন্যাপ করে নিয়ে আসে আর মানিংকে খুব মারতে থাকে। গুন্ডাটা বলে যে তুমি আমার হয়ে কাজ করবে বলেছিলে, কিন্তু জিনশিন কোম্পানির সেল আগে থেকে অনেক বেশি বেড়ে গেছে, তার মানে তুমি আমায় ঠকিয়েছো আর আমার সঙ্গে তুমি এইভাবে গেম খেলছো। মানিং বলে আমাকে মেরে কি হবে, তুমি তৈরি থাকো তোমার কোম্পানি বন্ধ হওয়ার জন্য। মনটা শুনে সেই গুন্ডাটাও অনেক অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে চিন্মো চলে আসে ওই গুন্ডার দলের কাছে, কারণ গুন্ডারাই চিন্মোকে ডেকে পাঠিয়েছে। চিন্মো এখান থেকে মানিংকে নিয়ে যেতে চায়, তবে গুন্ডারা ছাড়ে না।
গুন্ডাগুলো বলে যে পুরো জিনশিন কোম্পানি আমার নামে লিখে দাও আর তোমরা এই শহর ছেড়ে চলে যাও, তাহলেই আমি মানিংকে ছেড়ে দেবো। চিন্ময় এক কথায় বলে ঠিক আছে। যেটা শুনে গুন্ডাটাই অবাক হয়ে যায় যে এক কথায় কিভাবে রাজি হয়ে গেল। গুন্ডাটা বলে আমি তো জানতাম না তুমি এত বড় প্রেমিক পুরুষ যে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য এই সব কিছু ছেড়ে দেবে। চিন্ময় বলে কিন্তু এইসব পেপারে সই করার আগে আমি আগে মানিংকে দেখবো। কিন্তু গুন্ডাটা এই শর্তে রাজি হয় না, কিন্তু চিন্ময় বলে আমি না দেখলে তো সই করব না। আর তারপরেই এক একটা করে গুন্ডাকে মারতে থাকে চিন্ময়। আর চিন্ময় এত ভালোই ফাইট করতে জানে যে ওর সঙ্গে কোনো গুন্ডাই পেরে ওঠে না। এরপরে চিন্ময় চলে আসে ফ্রিজারের ভেতর যেখানে মানিংকে আটকে রাখা হয়েছিল। মানিংকে এমন অবস্থায় দেখে চিন্ময় তখন খুবই কষ্ট হয়। আর এভাবেই মানিংকে বাঁচিয়ে নেয় চিন্ময় আর তারপরে হসপিটালে ভর্তি করে দেয়। কিছুক্ষণ পরে মানিংয়ের জ্ঞান ফিরে আসে। চিন্ময় তখন মানিংয়ের অনেক যত্ন করতে থাকে, কারণ মানিং খাওয়া দাওয়া করেনি, ওষুধ খেতে হবে, ডাক্তারকে কি বলেছে সব কিছু চিন্ময় বলে। এমনকি নিজের হাতে মানিংকে খাইয়েও দিতে চায়। এমনভাবে চিন্ময়কে দেখে মানিং খুব অবাক হয়ে যায়, কারণ 2025 সালে এই চিন্ময় মানিংয়ের কাছে ভিলেন ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এখন যে চিন্ময়কে মানিং দেখতে পাচ্ছে সেই চিন্ময় ভীষণ ভালো মানুষ। 3 দিন পরে মানিং সুস্থ হয়ে আবার অফিসে যখন চলে আসে, ও জিয়াংকে কথা বলতে শোনে যে কোনো বিদেশি ক্লায়েন্ট আসছে। এটার ব্যাপারে জানতে চাইলে জিয়াং তো তেমন কিছুই বলে না, উল্টে ওই মেয়েটাকে আবারও নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রেখেছে। কিছুক্ষণ পরে মানিং যখন বাইরে খেতে যাচ্ছিল তখনই চিন্ময়র সঙ্গেও দেখা হয়ে যায়। আর চিন্ময় সেও মানিং এর সঙ্গে যেতে চায়, কিন্তু ঠিক সেই সময় বিদেশি এক ক্লায়েন্ট চলে আসে ওখানে, যার নাম ড্যানিয়েল। ড্যানিয়েল তো ইংরেজি ভাষায় কথা বলে। তখনই চিন্ময়র কানে কানে ওর বোন জিয়া বলে যে ট্রান্সলেটারের আসার কথা ছিল তার হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা শুনে চিন্ময় খুব অবাক হয়ে যায়, এখন এই বিদেশি ক্লায়েন্টের সঙ্গে এরা কথা বলবে কি করে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মানিং তখন ড্যানিয়েলের সঙ্গে ইংরেজিতে গড়গড় করে কথা বলে, যেটা দেখে ওখানে থাকা সবাই খুব অবাক হয়ে যায়। আর তারপর মানিং পুরো অফিসটা ঘুরিয়ে দেখায় ড্যানিয়েলকে আর সমস্ত কিছু বলে, যাতে ড্যানিয়েল এই কোম্পানির সাথে একসাথে কাজ করে। এইসব দেখে চিন্ময় তো আরো বেশি করে ইমপ্রেসড হয়ে যায়। আর যাওয়ার সময় ড্যানিয়েল কথা দেয় যে জিনশিন কোম্পানির সাথে ও মিলে কাজ করবে এবার। আর এই জন্য মানিং চিন্ময় সবাই খুব খুশি। এরপরে মানিং আর চিন্ময় ঠিক করে আজকে রাতে কাজের ব্যাপারে ওরা কোথাও একটা বেরোবে। আর এখন চিন্ময় তো খুবই খুশি মানিং এর সঙ্গে থাকতে পেরে। রাতে বেরোনোর আগে চিন্ময় নিজেকে খুব ঠিক করতে থাকে যাতে ওকে পারফেক্ট দেখায়। তো এরপর মানিং চলে আসে চিন্ময়কে ডাকতে আর চিন্ময় মানিং এর সাথে বেরিয়ে পড়ে। এরপর ওরা দুজনে একটা নাইট ক্লাবে চলে আসে আর সেখানে এসে দুজনে অনেক মজা করতে থাকে। মানিং এর সঙ্গে সময় কাটাতে পারলে চিন্ময়র এখন অনেক ভালো লাগে। তখনই মানিং দূরে তাকিয়ে দেখতে পায় জিয়াং আর জিয়া ওরা দুজন মিলে এই একই ক্লাবে এসে রোম্যান্স করছে, যেটা দেখে খুব অবাক হয়ে যায় মানিং। আর সাথে সাথে ও চিন্ময়কে ওই ব্যাপারটা দেখায়। এরপরে চিন্ময় মারতে মারতে জিয়াংকে বাড়ির ভেতরে নিয়ে আসে আর জিয়া এসে জিয়াংকে প্রোটেক্ট করার চেষ্টা করে। চিন্ময় বলে শানশানের থেকে তুই দূরে থাকবি, আর এরপর যদি আমি শানশানের আশেপাশে দেখি তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। জিয়া বলে আমরা দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসি। চিন্ময় বলে শানশান নাকি তোর বেস্ট ফ্রেন্ড, তাহলে তুই শানশানের বয়ফ্রেন্ডের সঙ্গে এটা কি করে করতে পারলি? জিয়া কান্না করতে করতে বলে আমি জিয়াংকে খুব ভালোবাসি। তখনই ওখানে শানশান চলে আসলে সবাই খুব ঘাবড়ে যায়। জিয়া তখন শানশানকে সত্যিটা বলে দিতে চায়, তবে চিন্ময় আটকায়। শানশান মন খারাপ করে বলে যে আমি যে ডান্স গ্রুপের হয়ে ডান্স করতাম সেই গ্রুপটা ভেঙে গেছে। চিন্ময় জিয়াংকে বলে যে শানশানের এমন মন খারাপের সময় যেন শানশান কোনো কষ্ট না পায়। তো জিয়াং আসে শানশানের মন ভালো করার জন্য। সবাই শানশানের মন ভালো করার চেষ্টা করে যাতে শানশান মন খারাপ না করে, আর যেটা জিয়া মোটেই সহ্য করতে পারে না। পরের দিন অফিসে এসে মানিং আর চিন্ময় ঠিক করে শানশানকে নতুন একটা গ্রুপে ঢুকিয়ে দিলে শানশান আবারও ডান্স করার মধ্যে থাকবে, তাতে করে ওর মন ভালো হয়ে যাবে। আর তখন শানশানকে ওরা সবাই সত্যিটা বলে দিতে পারবে যে জিয়াং আর জিয়া কিভাবে ওকে ঠকাচ্ছে। কিন্তু চিন্ময়র ইচ্ছে যে শানশানকে ও বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়ে দেবে, তাতে করে শানশান অন্য কাজে ব্যস্ত থাকবে আর আস্তে আস্তে জিয়াংকেও ভুলে যাবে। কিন্তু এই আইডিয়াটা মানিংয়ের একদম ভালো লাগে না। এরপর শানশান এই কোম্পানিতে জয়েন করে আর চেষ্টা করতে থাকে যাতে নতুন নতুন স্বাদের নুডলস লঞ্চ করা যায়। আর শানশানকে মানিং সব দিক দিয়ে সাপোর্ট করে। কিন্তু জিয়া শানশানকে খুব অপমান করে ছোট করে আর বলে শানশান ভুলভাল কাজ করছে। কিন্তু মানিং এসে জিয়াকে আচ্ছা করে শায়েস্তা করে ওখান থেকে শানশানকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে কোম্পানির রুফটপে জিয়া আর জিয়াং একসঙ্গে বসেছিল। তখনই ওই ছাদের ওপরই আসছিল মানিং আর শানশান।
শানশান তখন ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে ফেলে আর খুব অবাক হয়ে যায়, কারণ আজকে ওরা দুজনেই ধরা পড়ে গেছে শানশানের কাছে। শানশান আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় আর জিয়াং শানশানের পেছনে ছুটতে শুরু করে। জিয়াং এসে শানশানকে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু শানশান জিয়াংকে আর বিশ্বাস করতে চায় না। জিয়াং বলে যে অফিসের ভেতরে মানিং তো জিয়াকে ধাক্কা দিয়েছিল আর সেই জন্য জিয়া পায়ে ব্যথা পেয়েছে। ওই পায়ে ব্যথাতেই ওষুধ লাগাচ্ছিল জিয়াং, যাতে মানিংকে কেউ খারাপ না ভাবে। সব কিছু তো জিয়াং করছিল যাতে শানশান, মানিং আর এই কোম্পানির ভালো হয়। এটা শুনে তখন আবারও গলে যায় শানশান আর বিশ্বাস করতে চায় জিয়াংকে, কিন্তু তখনই মানিং এসে বলে যে এই লোকটাকে একদম বিশ্বাস করবে না। জিয়াং তখন ইচ্ছে করে নিজেকে দেওয়ালের দিকে ধাক্কা দেয় আর দোষটা দেয় যে মানিং নাকি ওকে খুব জোরে ধাক্কা দিয়েছে। শানশান তখন মানিংকে বিশ্বাস না করে জিয়াংকেই বিশ্বাস করে, যেটা দেখে মানিং এর খুব কষ্ট হয়। সেদিন রাত হয়ে গেলে মানিং আর চিন্ময় এক জায়গায় হয় আর ঠিক করে যে ওরা দুজন মিলে এবার শানশানকে সমস্ত সত্যিটা জানিয়ে দেবে, কারণ শানশান তো মানিংকে এখন মোটেই বিশ্বাস করছে না। তখনই ওখানে শানশান চলে আসে আর চিন্ময় বলে, শানশান আমাদের একটু কথা বলা দরকার। শানশান বলে, আমাকে জিয়াং প্রপোজ করেছে আর আমি ওকে খুব তাড়াতাড়ি বিয়ে করব। এমনটা শুনে মানিং আর চিন্ময় দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। মানিং বলে, আচ্ছা ওর কি বড় বাড়ি আছে, গাড়ি আছে? টাকা ছাড়া কিন্তু সংসার করা বৃথা। শানশান বলে, আমি জিয়াংকে বিশ্বাস করি, এখন ওর এগুলো না থাকলেও ও ঠিকই করে নেবে। কথাটা বলে শানশান ওখান থেকে চলে যায়। মানিং বলে, জিয়াং খুব চালাক, আমাদের সত্যিটা বলার আগেই ও অনেক দূরে এগিয়ে যাচ্ছে। জিয়াংয়ের আসল মুখোশ আমি শানশানের সামনে ফাঁস করবই। পরের দিন মানিং চলে আসে শানশানের সঙ্গে দেখা করতে হসপিটালে, আর সেখানে জিয়াংয়ের ব্লাড রিপোর্ট দেখতে পায়। মানিং এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় যে জিয়াংয়ের ব্লাড গ্রুপ হচ্ছে AB পজিটিভ আর শানশানের ব্লাড গ্রুপ হচ্ছে A নেগেটিভ। তাহলে মানিংয়ের ব্লাড গ্রুপ কিভাবে ও হলো? রাত হয়ে গেলে মানিং শানশানকে বোঝানোর চেষ্টা করে যে শানশান যাকেই বিয়ে করুক না কেন তাকে যেন শানশান ভেবেচিন্তে বিয়ে করে, মানে দুমদাম করে কাউকে যেন শানশান কখনো বিশ্বাস না করে। আর শানশান যদি কোনো বড় কিছু করতে চায় তাহলে তার জন্য যেন অবশ্যই প্রোটেকশন ইউজ করে। এটা তখন চিন্ময় শুনতে পেয়ে যায় আর বলে, শানশানকে তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো, ওর তো এখনো বিয়েই হয়নি। মানিং বলে, আমি যা বলছি সেটা ভালোই বলছি। আসলে মানিং একটা জিনিস তো বুঝে গেছে যে জিয়াং আর মানিং এর নিজের মেয়েও নয়, আর কোথা থেকে ও এসেছে সেটাও জানে না। মানিং ভাবতে থাকে যে আমার আসল বাবাকে। ওখানেই চিন্ময় দাঁড়িয়ে ছিল। মানিং তখন চিন্ময়কে সন্দেহ করে আর চিন্ময়কে জিজ্ঞাসা করে, তোমার ব্লাড গ্রুপ কি? চিন্ময় বলে, আমার ব্লাড গ্রুপ AB। যেটা শুনে খুবই খুশি হয়ে যায় মানিং যে যাক, চিন্ময় অ্যাটলিস্ট ওর বাবা নয়। চিন্ময় বলে, এটা শুনে তুমি এত খুশি হচ্ছ কেন? মানিং বলে, এইসব তুমি বুঝবে না। মানিং মনে মনে বলে, যাক, চিন্ময় তাহলে আমার আসল বাবা নয়, তাহলে ব্যাপারটা মোটেও অকওয়ার্ড লাগছে না। আসলে এই চিন্ময়কে কিন্তু মানিংও মনে মনে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন অফিসের রুফটপে জিয়াং আর জিয়া নিজেদের মধ্যে আলোচনা করে যে জিয়াং এখন বাধ্য হয়ে শানশানকে বিয়ে করবে, কারণ শানশানের বাবার তৈরি করা কোম্পানি এটা, কিন্তু সম্পর্ক ও জিয়ার সঙ্গে চালিয়ে যাবে। আর একবার যদি জিয়াকে বিয়ে করে নেয় তাহলে ওরা দুজন মিলে চিন্ময়কে CEO পদ থেকে বার করে দেবে, তার পরিবর্তে জিয়াং নিজে এই কোম্পানির CEO হয়ে যাবে। আর এই সমস্ত প্ল্যানের কথা তখন শুনে ফেলে মানিং, কারণ মানিং তো ওখান থেকেই যাচ্ছিল। সেদিন রাতে জিয়াং যখন ফিরছিল, মানিং ওর চোখে পেপার স্প্রে দিয়ে লাঠি দিয়ে খুব জোরে জোরে মারে। আর ঠিক সময় চিন্ময় সে মানিংকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় যাতে জিয়াং দেখতে না পায়। বেচারা জিয়াং বুঝতেও পারে না ওকে কে এত মারলো। তবে নিচে একটা স্কার্ফ পড়ে যায়, যে স্কার্ফটা মানিং ব্যবহার করে। ওরা দুজনে যখন একটু দূরে চলে আসে তখন মানিংয়ের খুবই হাসি পাচ্ছিল জিয়াংয়ের কথা ভেবে। চিন্ময় বলে, আজকে যদি তোমাকে ওখান থেকে না নিয়ে আসতাম তাহলে তুমি ধরা পড়ে যেতে। মানিং বলে, তাহলে আমাকে ওখান থেকে বাঁচালে কেন? চিন্ময় বলে, আমার সাথে তো একটু ভালো করে কথা বলতে পারো। সেদিন রাতে মানিং আর চিন্ময় যখন বাড়িতে ফেরে, শানশান আর জিয়াং ওখানেই ছিল। মানিং আর চিন্ময় দুজন মিলে তখন শানশানকে বলে দেয় যে আসলে জিয়াং খুবই ঠক একটা ছেলে, ও প্রতিনিয়ত শানশানকে ঠকিয়ে চলেছে, আর এইরকম ছেলের সঙ্গে শানশানের মোটেই থাকা উচিত নয়। কিন্তু আশ্চর্যজনকভাবে শানশান কাউকে বিশ্বাস করে না জিয়াংকে ছাড়া। উল্টে ওদের দুজনকেই শানশান অপমান করতে থাকে যে জিয়াংকে ওরা এত এত কষ্ট দিয়ে মেরেছে। এরপরে শানশান জিয়াংকে নিয়ে ওখান থেকে চলে যায়। চিন্ময় আর মানিং একদম অবাক হয়ে যায় যে শানশান এদের কাউকে বিশ্বাস করছে না। পরের দিন সকাল হয়ে গেলে জিয়া জিয়াংকে নিয়ে স্টোর রুমে চলে আসে, কারণ জিয়ার জিয়াংয়ের সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করছিল। আর ওরা দুজন তখন একে অপরের সঙ্গে রোম্যান্স করতে থাকে। ঠিক সেই সময়ই চিন্ময়ের সঙ্গে শানশান ওখানে আসে, আর শানশান আজকে ওদের দুজনকে এইভাবে দেখতে পেয়ে একদম নিশ্চিত হয়ে যায় যে এতদিন
মানিং যা যা বলছিল সেই সমস্ত কিছু সত্যি। চিন্ময় এসে তখন জিয়াংকে অনেক অনেক মারতে থাকে আর বলে শানশানের কাছে গেলে আমি তোকে শেষ করে ফেলবো। কিছুক্ষণ পরে শানশান মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়ে থাকে আর হাতে ছিল জিয়াংয়ের দেওয়া প্রপোজ রিং। ও নিচে তাকে দেখতে পায় জিয়াংকে এই অফিস থেকে বের করে দিয়েছে। আর জিয়াং যখনই ওপরে তাকে শানশানকে দেখতে পায় ও ছুটে শানশানের কাছে আসে আর আবারও আগের মতো শানশানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শানশান এবার সব কিছু বুঝে গেছে। জিয়াং তখন শানশানের পা ধরে ক্ষমা চায় আর বলে আমার চাকরি চলে যাবে, বিশ্বাস করো আমি আর জিয়ার সঙ্গে কথা বলবো না, আমি শুধু তোমার সাথেই থাকবো। কিন্তু শানশান আর জিয়াংকে বিশ্বাস করবে না, তাই ওকে দূরে সরিয়ে দেয়, সাথে সাথে আংটিটাও ছুঁড়ে ফেলে দেয় আর জানিয়ে দেয় যে আমাকে আর কখনো বিরক্ত করবে না। কথাটা বলে শানশান ওখান থেকে চলে যায়। এরপরে চিন্মো আর মানিং ওরা দুজনে কোথাও শানশানকে খুঁজে পায় না। মানিং তখন খুব কান্না করতে থাকে যে শানশান কিছু উল্টোপাল্টা কাজ করে ফেলবে না তো, কারণ মানিং একবার ওর মাকে হারিয়েছে, ও আর হারাতে চায় না। চিন্মো মানিংকে শান্ত করার চেষ্টা করে, তবে হঠাৎ করেই একটা ব্রিজের উপরে তাকিয়ে দেখে ওখানেই শানশান দাঁড়িয়ে আছে। শানশান তখন দাঁড়িয়ে মানিং এর কথাই ভাবছিল যে মানিং ওর জীবনে আসার পরে অদ্ভুতভাবে শানশান কিছু একটা ফিল করতে পারে। ওর মানিংকে ভীষণ আপন বলে মনে হয়, কিন্তু মানিংকে এত আপন কেন মনে হয় সেটা শানশান বুঝতে পারে না। তখনই মানিং দৌড়ে এসে শানশানকে জড়িয়ে ধরে আর খুব খুব কান্না করতে থাকে, কারণ মানিং ভেবেছিল শানশানকে ও বুঝি হারিয়ে ফেললো। শানশান ঠিক আছে এটা দেখে চিন্মো খুব নিশ্চিন্ত হয়। সেদিন রাত হয়ে গেলে চিন্মো বাড়িতে এসে ড্রিঙ্ক করতে থাকে আর তখনই ওখানে মানিং আসে। শানশান এখন কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। মানিং বলে শানশান এখন জানতে পেরেছে যে জিয়াং আসলে কেমন, ওদের ফাইনালি ব্রেকআপটা হয়েই গেল, কিন্তু আমি ভেবেছিলাম আমি খুব খুশি হব, কিন্তু এখন হচ্ছি না। চিন্মো বলে তোমাকে আমার প্রথম থেকেই বিশ্বাস করা উচিত ছিল, তুমি প্রথম থেকে ঠিক ছিলে। মানিং তখন চিন্মোকে ড্রিঙ্ক করতে বারণ করে আর বলে আমি তোমাকে খুব ভালো করেই চিনি। চিন্মো বলে তুমি আমাকে কিভাবে চিনলে, তুমি আমার ব্যাপারে কি বা জানো। চিন্মো তখন মানিংকে ভীষণ কাছে টেনে নেয় আর ওকে তারপর কিস করতে থাকে, যেটা দেখে অনেক অবাক হয়ে যায় মানিং আর চিন্মোকে দূরে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। যেটা দেখে চিন্মো অনেক অবাক হয়ে যায় যে মানিং কেন ওকে দূরে ঠেলে দিল। এরপর জিয়াং আর জিয়া একটা জায়গায় চলে আসে আর যেখানে জিয়াং ঠিক করে যে ও একটা নতুন কোম্পানি খুলবে, সেটা জিয়া আর জিয়াং দুজন মিলে করবে। জিয়া তো এক কথায় রাজি হয়ে যায়, কারণ ও জিয়াং এর সাথেই থাকতে চায়। আর সাহায্যের জন্য জিয়াং চলে আসে সেই গুন্ডার কাছে। জিয়াং চাইছে যে ও একা তো এখন কিছুই শুরু করতে পারবে না, সেই জন্য গুন্ডাটার সাথে হয়ে ও একসাথে কাজ করবে। পরের দিন জিয়া অফিসে চলে আসে আর নিজের শেয়ার দাবি করে, কারণ এই অফিসের সম্পত্তিতে ওর কিছু % শেয়ার রয়েছে, যেটা থেকে কেউ ওকে বঞ্চিত করতে পারবে না। এরপর শানশানকে দেখা যায় ও একটা ডান্স ক্লাস ওপেন করেছে, যেখানে ওর কাছে অনেকজন আসে ডান্স শিখতে, কারণ শানশান খুব ভালো ডান্স করে। আর শানশানকে কোনো কাজের ভেতর খুশি থাকতে দেখে মানিং খুব খুশি হয়ে যায়। মানিং পেছনে তাকিয়েই ওখানে চিন্মোকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কেন। চিন্মো বলে আমি শানশানের ভাই, তো আমি এখানে আসতেই পারি। মানিং বলে আমি থাকতে শানশানের জন্য তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। চিন্মো বলে আচ্ছা তুমি কি মনে করো শানশান এই কাজের ভেতর থেকে খুব ভালো আছে? মানিং বলে অবশ্যই ভালো আছে, কেন তুমি বুঝতে পারছো না? তুমি হয়তো ভয় পাচ্ছ যদি শানশান ফেমাস হয়ে যায়। চিন্মো বলে আমি কেন ভয় পাবো, আমি কেউ শত্রু নাকি? তুমি যেমন শানশানের ভালো চাও আমিও চাই। মানিং আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। আসলে মানিং একটু রেগেই আছে চিন্মোর উপর আগের দিন রাতে ওই কাণ্ডের জন্য। পরের দিন চিন্মোর বোন জিয়া অফিসে এসে নিজের শেয়ারটা দাবি করে আর বলে যে আমার পরিবার এই কোম্পানি সামলাচ্ছে, তাই সেই সুবাদে এই কোম্পানির অনেকটা শেয়ার আমি পাই। কিন্তু শানশান সে তো কোম্পানিতে সবে সবে ঢুকেছে, এতদিন কোম্পানির হয়ে কিছুই কাজ করেনি, তাই শানশানের শেয়ারটাও জিয়া চায়, যেটা মানিং কোনোভাবেই মেনে নিতে পারে না। আর মানিং কখনোই চায় না যে তার মা শানশানের শেয়ার পুরোপুরি জিয়ার কাছে চলে যাক। কিন্তু এইসব ঝামেলা থেকে বাঁচার জন্য শানশান তখন বলে যে আমি আমার শেয়ার তোর নামে করে দেবো জিয়া, কিন্তু চিন্ময় এসে বলে না সেটা কখনোই হবে না। এদিকে জিয়া আর জিয়াং এখানে ওই গুন্ডাটাকে নিয়ে এসেছে এটা বলে যে জিনসিং কোম্পানি থেকে ওরা অনেক শেয়ার পাবে আর সেটা বিক্রি করে ওরা নতুন করে কোম্পানি খুলবে। তো গুন্ডাটা এখন দেখতে পাচ্ছে যে সব ফ্যামিলি ড্রামার মধ্যে পড়ে গিয়ে ও ফেসে যাচ্ছে, তার বদলে ও আসলে কিছুই পাবে না। গুন্ডাটা তখন রাগে শানশানকে আঘাত করে বসে আর তারপর শানশানকে হসপিটালাইজড করতে হয়।
মানিং তখন চিন্ময়কে শানশানকে খেয়াল রাখতে বলে ওখান থেকে চলে যায়, কিন্তু চিন্ময় এসে ছুটতে চলে আসে মানিং এর কাছে। চিন্ময় বলে, তুমি একা একা কোথায় যাচ্ছ? মানিং বলে, তুমি কি ভাবছো আমি কি ওই গুন্ডাটার সঙ্গে এখন ফাইট করতে যাব? আমার কি মাথায় কোনো ব্রেন নেই নাকি? আমি একা একা থোড়াই ওদের সাথে পারবো? আমি কোম্পানিতে যাচ্ছি, কিছু কাজ আমাকে করতে হবে। চিন্ময় বলে, আমিও তোমার সাথে কাজে হেল্প করব। পরের দিন মানিং আবারও যখন শানশানের সঙ্গে দেখা করতে আসে, শানশান আগের থেকে অনেক ঠিক হয়ে গেছে, আর পায়ে ব্যথা ছিল সেটাও চলে গেছে, আর ডান্সও করতে পারছে। শানশানকে খুশি দেখে মানিং অনেক খুশি। শানশান ঠিক করে যে ওই এবার থেকে আবারও বিভিন্ন ডান্স পারফরমেন্স করবে। সেই দিন রাত হয়ে গেলে শানশান বাড়ি চলে আসে আর চিন্ময়ের সঙ্গে কথা বলে। শানশান বলে, আমি ঠিক করেছি যে আমি আবারও বিভিন্ন জায়গায় ডান্স পারফরমেন্স করব, আর বিদেশে গিয়ে একটা ডান্সের ওপর ডিগ্রি করব। এটা শুনে খুবই খুশি হয়ে যায় চিন্ময়, আর বলে, আমি সমস্ত ব্যবস্থা করে দেব। শানশান যখন চলে যাচ্ছিল, চিন্ময় ওকে ডাকে আর বলে, আমার একটা কথা বলার ছিল। শানশান বলে, তুমি কি এটাই বলবে যে ও আসলে ইয়ান নয়? চিন্ময় অবাক হয়ে বলে, তুমি কি করে জানলে যে ও ইয়ান নয়? শানশান বলে, আমি অনেক আগেই বুঝতে পেরেছি ও আমার ছোটবেলাকার বন্ধু ইয়ান নয়। তবে আমি এটুকু জানি ও আমার খুব ভালো চায়, আর আমি ওকে খুব ভালোবাসি। ও সবসময় আমাকে প্রোটেক্ট করে। চিন্ময় বলে, তুমি চেনো না জানো না এতটা বিশ্বাস করছো যদি কোনো বিপদ হয়ে যায়? শানশান বলে, জানি না, কিন্তু ওকে দেখলে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। ও যদি না থাকতো তাহলে জিয়াং হয়তো এখনো আমাকে বোকা বানিয়ে যেত। কথাগুলো বলে শানশান ওখান থেকে চলে যায়। এমনই একদিন মানিং স্নান করে যখন বসেছিল, তখন চিন্ময় ওখানে চলে আসে আর মানিংয়ের ভিজে চুলটা টাওয়েল দিয়ে মুছিয়ে দেয়। তখনই মানিংয়ের মনে পড়ে যায় ও যখন ছোট ছিল চিন্ময় ঠিক একইভাবে মানিংয়ের খেয়াল রাখতো, এইভাবেই ওর চুল মুছিয়ে দিত। মানিং বলে, তোমাকে এসব কে করতে বলেছে? চিন্ময় বলে, তুমি যদি এখন ঠান্ডা লাগাও তাহলে তোমাকে হসপিটালে ভর্তি করতে হবে, আর সেটার জন্য আমাকে টাকা খরচ করতে হবে। সেই টাকা বাঁচানোর জন্যই আমি করছি। মানিং তখন চিন্ময়কে শিখিয়ে দেয় কিভাবে চুল মুছিয়ে দিতে হয় ঠিক করে। আর এটা দেখাতে গিয়ে মানিং চিন্ময়র হাত দুটো শক্ত করে ধরলে চিন্ময়র হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, আর মানিং সেও চিন্ময়র দিকে হা করে তাকিয়ে থাকে। এরপর থেকে মানিং আর চিন্ময় সম্পর্কটাও অনেক সুন্দর হয়ে যায়, পুরো একে অপরের ভালো বন্ধুর মতো। আর একসাথে ওরা ঘুরতে যায় বিভিন্ন জায়গায়, তারপর একসাথে ছবি তোলে, খুব সুন্দর সময় কাটায় দুজন মিলে একসাথে। ওরা যখন একটা ছবির দোকানে চলে যায় ওদের তোলা ক্যামেরা ছবিগুলো বের করতে, মানিং বলে যে এই 90s সময়কার ছবি বের করাটা কতটা কঠিন, যদি একটা ক্লিকেই ছবি উঠে যেত তাহলে কতই না ভালো হতো। চিন্ময় বলে, তুমি এরকম 90s বলে কথা বলছো কেন? তুমি তো এখানেই আছো। মানিং বলে, মানে আমি বলছি যে 30 বছর পরে ভাবো যে টেকনোলজি কত উন্নত হয়ে যাবে, তখন হয়তো আমরা ওই এক ক্লিকেই ছবি তুলতে পারবো। চিন্ময় বলে, তোমাকে আমার মাঝে মাঝে খুবই অদ্ভুত লাগে। হঠাৎ করেই সেই সময় লোডশেডিং হয়ে যায়। চিন্ময় তখন একটা আলো মানিং এর হাতে ধরিয়ে দেয় আর বলে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, বলেই চলে যায়। এদিকে মানিং সে অন্ধকারে খুবই ভয় পায়, আর চারিদিকে কোনো আলো নেই বলে খুব ভয় পেতে শুরু করে। ওর মনে পড়ে যায় ছোটবেলায় একদিন রাস্তার ধারে ও এমনই বসেছিল আর চিন্ময় ওকে নিতে এসেছিল। হঠাৎ করেই মানিং দূরে তাকিয়ে দেখতে পায় চিন্ময় অনেক আলো এনেছে ওর জন্য, যেন অন্ধকার জীবনে চিন্ময় আলো হয়ে মানিং এর জীবনে আসছে। মানিং তখন চিন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ মানিং চিন্ময়কে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। চিন্ময় বলে, তো তুমিও আমাকে ভালোবাসো? মানিং বলে, হ্যাঁ, অনেক ভালোবাসি, তবে আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন আমরা কেউ কাউকে আর কখনো ভুল বুঝবো না। এরপরে মানিং একদিন অফিসে চিন্ময়কে ঘুমিয়ে থাকতে দেখে, আর তখন চিন্ময়র গায়ে ও ঢাকা দিয়ে দেয়, আর চিন্ময়র দিকেই মানিং অবাক হয়ে তাকিয়ে থাকে। আসলে চিন্ময়কে ও কতটাই না খারাপ মানুষ ভাবতো, কিন্তু আসলে চিন্ময় অতটাও খারাপ নয়। মানিং এর মনে পড়ে যায় যে ওর মা শানশান যখন মারা গিয়েছিল আর শানশানের ছবি নিয়ে মানিং হাঁটা চলা করছিল রাস্তায়, তখন ওর সাথে কিন্তু চিন্ময় ছিল। চিন্ময়র এই ছোট্ট মানিং এর জন্য অনেক খারাপ লাগে। মানিং এর মন ভালো করার জন্য ও ক্যান্ডিও দেয়। মানিংকে একদম বাবার মতো করে যত্ন করে রাখতো। মানিং বলে, চিন্ময়, আমি তোমাকে অনেক অনেক ভুল বুঝেছি। এখন বুঝতে পারি তুমি ছোটবেলা থেকে আমার কত যত্ন করেছো, খেয়াল রেখেছো। ঠিক সেই সময়ই চিন্ময়র ঘুম ভেঙে যায়, আর ও চোখ খুলতেই ওর সামনে মানিংকে দেখতে পায়।
পরের দিন সকাল হয়ে গেলে চিন্মো আবার অফিসে চলে আসে আর এসে দেখতে পায় যে মানিং ওর রেজিগনেশন লেটার দিয়ে গেছে। যেটা দেখে অনেক অবাক হয়ে যায় চিন্মো যে হঠাৎ করে মানিং এর কি হলো। চিন্মো তাড়াতাড়ি করে চলে আসে মানিং এর কাছে আর মানিংকে ডাকে, জিজ্ঞাসা করে তুমি কেন রিজাইন নিলে। আসলে মানিং রিজাইন নিয়েছে কারণ ও যে উদ্দেশ্যে এখানে এসেছিল সেটা ওর পূরণ করা হয়ে গেছে। জিয়াং এর সঙ্গে ওর মা শানশানের ও ব্রেকআপ করিয়ে দিয়েছে আর ওর মায়ের ভাগ্য ও বদলে ফেলেছে আর এখন ওর কোনো কাজ বাকি নেই। মানিং বলে আমি আমার জীবনের নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চাই। চিন্মো বলে তোমার জীবনের নতুন চ্যাপ্টারে কি আমি থাকতে পারি না? মানিং আমি তোমাকে খুব ভালোবাসি, আমি জানি তোমার অনেক অনেক সিক্রেট রয়েছে, তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি তোমার সব কথা বিশ্বাস করব। তোমার মনে যা আছে তুমি সবটা আমাকে বলে দাও প্লিজ। চিন্মো মানিং এর অনেক কাছে চলে আসে। মানিং বলে আচ্ছা চিন্মো, যদি হঠাৎ করে একদিন আমি উধাও হয়ে যাই? এমনটা শুনে চিন্মো খুব অবাক হয়ে যায় আর এরপরে মানিং ওর জীবনের সব সত্যি বলে দেয় চিন্মোকে যে ও 30 বছর ভবিষ্যৎ থেকে এসেছে। চিন্মো বলে তুমি বলছো তুমি 30 বছর ভবিষ্যৎ থেকে এসেছো আর তুমি শানশানের মেয়ে? মানিং বলে হ্যাঁ। চিন্মো বলে তুমি আমার ভালোবাসার কথা রিজেক্ট করবে বলে এইরকম একটা বানিয়ে গল্প বলছো? এটা শুনে মানিং এর খুব মন খারাপ হয়ে যায়। চিন্মো বলেছে বিশ্বাস করবে কিন্তু বিশ্বাস করছে না। চিন্মো তখন মানিংকে জোর করে ধরে কিস করতে থাকে। মানিং বলে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? কথাটা বলেই মানিং ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। চিন্মো চিৎকার করে বলে তুমি 30 বছর ভবিষ্যৎ থেকে আসো বা 300 বছর, তাতে আমার কিছুই যায় আসে না। এরপর চিন্মো ভাবতে থাকে যে মানিং যা যা বলেছে সেগুলো কি আসলেই সত্যি। তখন প্রথম থেকে মানিংকে যেদিন ও প্রথম দেখেছিল সেদিন থেকেই ওর মানিংকে খুব অদ্ভুত লেগেছিল ওর কথাবার্তা। তারপর মানিং একদিন গল্প বলেছিল একজন মা আর মেয়ের। এখানে মেয়েটা টাইম ট্রাভেল করে ওর মায়ের ভাগ্য বদলানোর জন্য। মানিং আগে থেকেই জিয়াংকে খারাপ ছেলে বলতো আর সত্যি সত্যি জিয়াং খারাপ ছেলেই বেরোলো। এই সমস্ত কিছু চিন্মোকে খুব অবাক করে দেয়। এদিন রাতে জিয়াকে দেখা যায় ও একটা বারে বসে ড্রিঙ্ক করছিল আর একটা লোক এসে ওর সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে। তখনই মানিং এসে ওই লোকটাকে আচ্ছা করে শায়েস্তা করে দেয়। শুধু মানিং নয়, সাথে শানশানও ছিল আর ওরা দুজন এইভাবে জিয়াকে বাঁচিয়ে নেয়। মানিং তখন বলে চলো আমরা একসঙ্গে ড্রিঙ্ক করি, যেটা শুনে জিয়া খুব অবাক হয়ে যায়। এরপর ওরা তিনজন মিলে ড্রিঙ্ক করে খুব খুব মজা করতে থাকে, ডান্স করতে থাকে, গান করতে থাকে। আর অনেক রাত হয়ে গেলে চিন্মো ওই বারে এসে ওদের তিনজনকে ঘুমিয়ে থাকতে দেখে আর তিনজনকে একসাথে দেখে চিন্মো বেশ খুশিই হয়। তারপর তিন মাতালকে চিন্মো বাড়ির দিকে নিয়ে আসে আর তিনজনেই প্রচন্ড ভুলভাল বকছিল আর ভুলভাল কাজও করছিল। পরের দিন জিয়াং জিয়ার সঙ্গে দেখা করে আর জিয়ার থেকে সম্পত্তি চায়। তো এখন জিয়া খুব ভালো করে বুঝতে পারে যে জিয়াং এর মতো খারাপ ছেলে ও আসলে কাউকেই ভালোবাসে না, ও সমস্ত কিছু সম্পত্তির জন্যই করে। তাই জিয়া বলে দেয় জিয়াং যা বলবে তাই কখনোই ও করবে না, তাছাড়া ও জিয়াং এর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। এটা শুনে জিয়াং অনেক বেশি রেগে যায় আর জিয়াকে অ্যাটাক করতে থাকে। জিয়াং বলে তুমি যদি আমার কথা মেনে না চলো তাহলে তোমাকে আমি বদনাম করে দেব, তাছাড়া আমি তোমাকে শেষ করে ফেলবো। সেই সময় মানিং এসে জিয়াংকে খুব জোরে মারে আর একটা লাঠি ও জিয়াকেও দিয়ে দেয় যাতে তিন মেয়ে মিলেই এই জিয়াংকে পেটাতে পারে, কারণ জিয়াং এর মতো খারাপ ছেলে এখানে এরাতে তিনজনকেই ঠকিয়েছে। এইভাবেই তিনজন মিলে জিয়াং এর ওপর প্রতিশোধ নেয়। সেদিন রাতে মেয়েদের হাতে মার খেয়ে তো অনেক বেশি জিয়াং রেগে যায় আর বলে যে আমি কাউকে ছেড়ে দেব না। পরের দিন তিন বান্ধবীকে দেখা যায় ওরা তিনজনে আজকে প্ল্যান করে একসাথে রান্না করবে, কিন্তু শানশান আর জিয়া নোটিস করে ওখানে চিন্ময় এসেছে, তাই এখানে মানিংকে একা ছেড়ে ওরা দুজন এখান থেকে চুপি চুপি পালিয়ে যায়। তখনই মানিং পেছনে তাকিয়ে চিন্ময়কে দেখতে পায়। চিন্ময় বলে চলো আমি তোমাকে হেল্প করছি। এটা শুনে মানিং খুব খুশি হয়ে যায়। চিন্ময়ের পর সবজি কাটতে শুরু করে, কিন্তু সেটা মানিং এর একদম পছন্দ হয় না, কারণ চিন্ময় ভুল ভাল করে কাটছিল। তখনই চিন্ময় মানিংকে বলে আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি আমায় পছন্দ করো না? যদি করে থাকো তাহলে সেটা মুখের ওপর বলো না কেন? প্লিজ আমাকে সত্যিটা বলো, আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। মানিং বলে ঠিক আছে আমি তোমাকে একটুখানি ভালোবাসি, কিন্তু আমরা দুজনে কখনো এক হতে পারবো না। এটা শুনে চিন্ময় প্রচন্ড অবাক হয়ে যায় আর চিন্ময় তখন মানিং এর ভীষণ কাছে চলে আসে আর তারপর ও মানিংকে কিস করে। আর এই প্রথমবারের জন্য মানিং কিন্তু আর চিন্ময়কে দূরে সরিয়ে দেয় না আর ওরা দুজন রোম্যান্টিকলি কিস করতে থাকে।
পরের দিন চিন্মো মানিককে জিজ্ঞাসা করে, তুমি বলেছিলে তুমি ভবিষ্যৎ থেকে এসছো, তাহলে তুমি সেই সময়কার কিছু কথা আমার সঙ্গে শেয়ার করো। মানিক বলে, আমি যাই বলি না কেন তোমার তো বিশ্বাস হবে না। চিন্মো জোর করে মানিককে ওখানে বসায় আর বলে, বলো না, আমার খুব শুনতে ইচ্ছে করছে। মানিক বলে, আমাদের প্রথম যেদিন দেখা হয়েছিল সেটা মোটেই ভালো ছিল না। আমি আমার মায়ের মৃত্যুর দিন তোমাকে প্রথম দেখেছিলাম। দিন জিয়াং আর জিয়া একসঙ্গেই ছিল আর আমি খুব মন খারাপ করে বসেছিলাম। পরে আমার জীবনে তুমি আমার গার্জিয়ান হয়ে আসো, কিন্তু তুমি প্রচন্ড স্ট্রিক্ট ছিলে। একটু এদিক থেকে ওদিক হলেই আমাকে বকাবকি করতে। আমি যখন ছোট ছিলাম তোমাকে আমি খুব খুব হেট করতাম। চিন্মো বলে, তারপর বড় হওয়ার পর কি হলো? মানিক বলে, তখন আরো বেশি করে হেট করতাম, কিন্তু এখন তুমি পুরো অন্যরকম মানুষ। এখন তোমার সঙ্গে সময় কাটানোর পরে আমি তোমাকে আর একটুও হেট করি না। এটা শুনে চিন্মো খুব খুশি হয়ে যায়। মানিক বলে, আর এরকমটাই সারা জীবন থেকে যাও প্লিজ। চিন্মো বলে, ঠিক আছে, আমি তোমায় প্রমিস করলাম আমি এমনটাই থাকবো। চিন্মো তখন মানিকের মুখটা শক্ত করে চেপে ধরে আর বলে, আচ্ছা তোমার তো তাহলে আমাকে আঙ্কেল বলে ডাকা উচিত। মানিক বলে, তোমাকে কে আঙ্কেল বলে ডাকবে? তুমি আঙ্কেল হয়ে আমার সঙ্গে রোম্যান্স করছো, ছি ছি। চিন্মো তখন মানিককে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি ফিউচার মানিকের কাছে সরি বলছি। আমি হয়তো তোমাকে অনেক অনেক কষ্ট দিয়েছিলাম। আমি প্রমিস করছি এমনটা আর কখনো হবে না। তবে আজকে আমি তোমার মনের কথা জানতে চাই। মানিক বলে, কিসের মনের কথা? চিন্মো তখন একটা আংটি নিয়ে মানিকের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, যেটা দেখে মানিক প্রচন্ড অবাক হয়ে যায়। চিন্মো বলে, মানিক তুমি কি আমাকে বিয়ে করবে আর তোমার ভবিষ্যৎটা আমার সঙ্গে কাটাবে? আমাদের ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না, কিন্তু তুমি আমার বর্তমানে থাকো। আমার যা কিছু আছে আমি সবটা দিয়ে তোমাকে আগলে রাখবো। মানিক এইসব কথাগুলো শুনে একদম অবাক হয়ে যায় আর বলে, এত প্রপোজ করার কি দরকার আছে, চলো আমরা বিয়েই করে নি সোজা। যেটা শুনে চিন্মো সে তো দারুণ খুশি হয়ে যায় আর মানিকের আঙুলে আংটিটা পরিয়ে দেয়। আর তারপর ওরা দুজন একে অপরকে ভীষণ জোরে কিস করতে থাকে। আর যে ড্রামাতে এরা দুজন নায়ক নায়িকা আছে সেই ড্রামাতে কিস তো ভরপুর ভাবে থাকবেই থাকবে। পরের দিন রাতে চিন্মো বাড়িতে অ্যানাউন্স করে যে ওদের কোম্পানি সেল আগের থেকে আরো অনেক বেশি ভালো বেড়ে গেছে আর সমস্ত কিছু একদম পারফেক্টলি এগোচ্ছে। আর সেই জন্য আজকে সবাই মিলে একসঙ্গে সেটা সেলিব্রেট করে। একসাথে সবাই মজা করার পরে মানিক আর শানশান যখন একসাথে রাতে ঘুমায়, তখন মানিক স্বপ্নে দেখতে পায় যে একদিন শানশান রাস্তা দিয়ে হাঁটছিল আর ছোট্ট একটা বাচ্চাকে রাস্তায় কান্না করতে দেখে। আর এই ছোট্ট বাচ্চাটাকে শানশানের তখন অনেক ভালো লেগে যায়, কারণ বাচ্চারা পৃথিবীতে ভালোবাসা থেকে জন্ম নেয়। তো বোঝা যায় যে মানিককে আসলে শানশান কুড়িয়ে পেয়েছিল আর এই স্বপ্নেই মানিকের ঘুম ভেঙে যায়। মানিক বুঝতে পারে কেন ওর মা বা জিয়াংয়ের সঙ্গে ওর ব্লাড গ্রুপ ম্যাচ করেনি, কারণ শানশান মানিককে কুড়িয়ে পেয়েছিল। পরের দিন চিন্মো আর মানিক যখন ঘুরতে বেরোয়, চিন্মো বলে, আমি তোমার জন্য একটা গিফট এনেছি, তুমি বলো তো এটা পছন্দ হয়েছে কিনা। চিন্মো তখন সেই ঘড়িটা কিনে আনে যে ঘড়িটা পরেই টাইম ট্রাভেল করেছিল মানিক। আর এই ঘড়িটা দেখে মানিক অনেক অনেক অবাক হয়ে যায়। চিন্মো তখন হাতে করে মানিককে ওই ঘড়িটা পরিয়ে দেয়। মানিকের তখন মনে হয় আগেরবার ঘড়িটা হাতে থাকাকালীন ও টাইম ট্রাভেল করে অতীতে এসেছিল, হয়তো এই ঘড়িটা আবারও পড়ছে, এবার হয়তো ও আবারও ভবিষ্যতে চলে যাবে। এটা ভাবতেই মানিক তখন কান্না করতে থাকে। এরপরে চিন্মো নিজের পিঠে তুলে নেয় মানিককে আর একসাথে ঘুরতে থাকে। মানিক বলে, তুমি জানো আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে এইভাবে পিঠে করে ঘোরাতে, যখন আমার শরীর খারাপ হতো বা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যেত তখন তুমি আমাকে এভাবেই কোলে নিতে, কিন্তু তোমার উপর আমার খুব রাগ হতো, তোমাকে আমি খুব খুব হেট করতাম। চিন্মো বলে, আচ্ছা আমার যখন বয়স হয়ে গেছিল তখন আমি কি খুব বাজে দেখতে হয়ে গিয়েছিলাম? মানিক বলে, না না, তোমাকে তো খুব হ্যান্ডসামই দেখাতো। এটা শুনে বেশ খুশি হয়ে যায় চিন্মো। মানিক বলে, চিন্মো আমি যদি হঠাৎ করেই একদিন উধাও হয়ে যাই? চিন্মো বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব, যতদিন না তোমাকে আমি আবারও ফিরে পাবো। মানিক বলে, না শুধু ওয়েট করলেই হবে না, আমাদের একটা সিক্রেট কোড থাকতে হবে। আমি যদি হঠাৎ করে উধাও হয়ে যাই আর তারপরে আবারও তোমার সঙ্গে যদি আমার দেখা হয়, তাহলে সেই কোড দিয়েই আমরা একে অপরকে চিনতে পারবো আর আমরা একে অপরকে বলবো আমাদের আবারও দেখা হলো। মানিক তখন চিন্মোকে কিস করে আর তারপর জড়িয়ে ধরে। আসলেই ওরা দুজন দুজনকে অনেক অনেক বেশি ভালোবেসে ফেলেছে। সেদিন রাতে ওই ঘড়িটা হাতে নিয়ে মানিক বলে, আমি যদি আবারও ভবিষ্যতে ফিরে যাই আমি তাহলে তোমার জন্য অপেক্ষা করব চিন্মো। এরপর দেখতে দেখতে চিন্মো আর মানিকের বিয়ের দিনটা চলে আসে আর মানিক কনের সাজতে থাকে আর শানশান ওর নিজের মা ওকে সাজিয়ে দিচ্ছে, এটাতে মানিক অনেক খুশি।
এদিকে বাইরে তখন চিন্মু ফুল হাতে নিয়ে অপেক্ষা করছে কখনো দেখতে পাবে মানিকে। আর মানিক তখন রেডি হয়ে বাইরে চলে আসে চিন্মুকে নতুন সাজ দেখাতে, আর ওরা দুজন এই সাজে একে অপরকে দেখে ভীষণ হ্যাপি হয়ে যায়। মানিক যখনই চিন্মুর দিকে ছুটে আসতে যাবে তখনই জিয়াং একটা গাড়ি নিয়ে চলে আসে আর মানিংয়ের দিকে গাড়িটা চালানো শুরু করে, যাতে ও মানিংকে শেষ করে দিতে পারে আর প্রতিশোধ নিতে পারে। এটা দেখে চিন্মু অনেক ভয় পেয়ে যায় আর গাড়িটা অবশেষে মানিংকেই ধাক্কা দেয়। চিন্মুর সামনেই মানিংয়ের খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর মানিংয়ের হাতে ছিল চিন্মুর দেওয়া সেই ঘড়িটা। আবারও ঘড়ির কাঁটা স্বাভাবিকভাবেই ঘুরতে থাকে। অদ্ভুতভাবেই মানিং পুরো উধাও হয়ে যায়। চিন্মু মানিংকে খুঁজে পাওয়ার জন্য পুরো শহরের বিভিন্ন দেওয়ালে মানিংয়ের ছবি দিয়ে পোস্টার বানাতে থাকে, এই আশাতেই যে কোনো না কোনো দিন মানিং আবার ওর জীবনে ফিরে আসবে। এভাবেই অনেক দিন হয়ে যায়, অনেক মাস পেরিয়ে যায়, কিন্তু মানিং আর চিন্মুর জীবনে ফিরে আসে না। জিয়া আর শানশান ওরা দুজনেও কোনোভাবে সামলাতে পারে না চিন্মুকে, কারণ চিন্মু সব সময় খালি মানিংকেই খুঁজে বেড়ায়। অদ্ভুতভাবে শানশান আর জিয়ার মেমোরি থেকে মানিং পুরো উধাও হয়ে যায়। মানে মানিং যেখানে এসে এত কিছু করেছিল সেটা এদের মেমোরিতে কিচ্ছু থাকে না, তাই এরা মানিংকেও চেনে না। আর এই জন্য চিন্মুকে ওরা দুজনেই পাগল মনে করতে থাকে। এমনই একদিন চিন্মু মন খারাপ করে যখন কিছু ছবি দেখছিল, তখন অনেকগুলো ছবি থেকেই মানিং উধাও হয়ে গেছে, কিন্তু বেশ কিছু ছবিতে মানিং রয়ে যায়, যেটাতে চিন্মু নিশ্চিত হয়ে যায় যে মানিং ওর জীবনের কোনো স্বপ্ন নয়, বরং সত্যি এসেছিল। কিন্তু কেউ বিশ্বাস করছে না এটা। এরপরে মানিংকে দেখা যায় ও টাইম ট্রাভেল করে আবারও 2025 সালেই চলে এসেছে, আর উঠে বুঝতে পারে যে ও আবারও ফিরে এসেছে ওর নিজের জীবনে। তারপর বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় ওখানে শানশানের ছবি। মানে অতীতে গিয়ে অনেক কিছু করার পরেও কোনো কিছুই পরিবর্তন করতে পারেনি মানিং। শানশান সেই মারাই গেছে। মানিং তারপর ওখানে পর্দাটা সরিয়ে দেখে ওখানে এই ছবিগুলো রয়েছে যেগুলো চিন্মু মানিংয়ের তুলে দিয়েছিল, আর এগুলো দেখে মানিং একদম অবাক হয়ে যায়, খুব খুশি হয়। তার মানে ও সত্যি সত্যি 1995 সালে গিয়েছিল, এটা কোনো স্বপ্ন নয়। চিন্মু ওখানে আসে আর বলে যে জিয়াংই হচ্ছে আসল কালপ্রিট, আর ও ওর শাস্তি পেয়েছে। কালকে গাড়ি অ্যাক্সিডেন্টের প্ল্যানটা আমারই ছিল। মানিং পেছনে তাকিয়ে দেখে ওর ভালোবাসা চিন্মু এখানে দাঁড়িয়ে আছে, আর মানিং ছুটতে গিয়ে চিন্মুকে শক্ত করে জড়িয়ে ধরে। আসলে চিন্মু ঠিক সেই কাজগুলোই করেছে যেগুলো চিন্মুকে মানিং বলেছিল। মানিং বলেছিল চিন্মু ওর জন্য খুবই স্ট্রিক্ট ছিল, আর চিন্মু ঠিক সেইটাই করেছিল। কিন্তু ও জানতো এটাই মানিং ওর ভালোবাসা, সেই জন্যই তো শানশান মারা গেলে ও মানিংকে নিজের মেয়ের মতো করে বড় করেছে। কিন্তু ওদেরকে এইভাবেই থাকতে হবে, ওরা বিয়ে করতে পারবে না, কারণ দুজনের মধ্যে বয়সের ফারাক অনেকটা, আর এটা কেউ ভালো চোখে মেনে নেবে না। তবে মানিং চায় ও চিন্মুকেই বিয়ে করে ওর সঙ্গে থাকতে, কিন্তু চিন্মু সেটা করতে চায় না। পরের দিন সকালে মানিং যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখনই ওর কাছে একটা ফোন আসে যে চিন্মু মারা গেছে। এটা শুনে মানিং একেবারে অবাক হয়ে যায়। এরপর মানিং চলে আসে সেই ছবিগুলোর ওখানে আর একটা চিঠিও খুঁজে পায়, যেটা চিন্মু ওর জন্য রেখে গেছে লিখে। ওখানে লেখা রয়েছে, আমি জানি তুমি আমায় ভালোবাসো আর আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই অসম বয়সে আমরা দুজন একসঙ্গে থাকতে পারবো না, আর সেই জন্যই আমি নিজের জীবনটাকে শেষ করে ফেলছি, এই আশায় যে তুমি যদি মারা যাওয়ার পরে আবারও 2025-এ ফিরে আসো, তাহলে আমিও হয়তো মারা গিয়ে আবারও 2025-এ ফিরে আসতে পারবো, কারণ আমাদের দুজনের এক হওয়া তো ভাগ্যে লেখা রয়েছে। আর ঠিক সেই সময়ই মানিং পেছনে তাকিয়ে দেখে সত্যি সত্যি ইয়াং চিন্মু ওখানে চলে এসেছে, যে চিন্মুকে মানিং খুব ভালোবেসেছিল। চিন্মু বলে আবার আমাদের দেখা হলো। আর ঠিক এরকমই সুন্দর একটা সিন দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই খুব সুন্দর গল্পটা দি এন্ড হয়ে যায়। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর এরকম সুন্দর সুন্দর ড্রামা পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলো না। কিন্তু আজকের জন্য বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।